ভোর রাতে কলিং বেল বাজছে পাটোয়ারি বাড়ির দোতলায়। তরু চট করে চোখ খুলে উঠে দরজা খুলে দেয়। জয় ভেতরে এসে চাদরটা গা থেকে খুলে হাতে রাখে। তরু ভ্রু কুচকায়। এটা এখন তার উপর ছুঁড়ে মারার কথা, অথচ জয় তাকাচ্ছেও না। তরু জিজ্ঞেস করে, কোথায় ছিলেন এতক্ষণ? এই শেষ রাত মানুষের বাড়ি ফেরার সময়? জয় নিগুড় চোখে তাকায় মেয়েটার দিকে। তরু আবার জিজ্ঞেস করে, এত দেরি কেন? জয় চোখ সরায় তরুর থেকে। খেয়েছিস রাতে? খেয়েছি। জয় হাসে। এত খাস, তবুও মিথ্যে কথা বলতে শিখিস না? খেলে মিথ্যে বলা শেখা যায়? জয় হাসে। আস্তে করে বলল তরু, আপনি খাবেন না? জয় বলল, না, খেয়ে এসেছি। কেবল নিশ্চুপ মাথা নেড়ে সম্মতি দেয়। জয় ভয় পায় তরুর অভিমানকে, ভয় পায় ওই মেয়ের চোখের কাতরতাকে। এই নিঃস্ব জীবনে একমাত্র যত্নকারী, আগলে রাখার মানুষ তরু জয়ের। সেই মেয়েকে দুঃখ দিতে জয়ের মতো পাষণ্ডের কলিজা কাঁপবে খুব। খেতে বসে তরু আবার জিজ্ঞেস করে, কোথায় ছিলেন? এত দেরি তো করেন না ফিরতে? জয় হেঁটে ঘুরে এসে তরুর পাশে দাঁড়িয়ে জগ উঠিয়ে নিতে নিতে ফিসফিস করে বলে, তোকে খুন করে এসেছি আজ। তরু আঁতকে ওঠে অজান্তেই। জয় মিথ্যে বলে না, হাসতে হাসতে কঠিন সত্য বলে। তবুও হাসে। আপনার হাতে আমার খুন? মঞ্জুর। জয় মাথা নাড়ে। ওহু, যে উপায়ে আজ তোকে খুন করে আসলাম তুই সইতে পারবি না। তরু কথা বলে না, চেয়ে থাকে জয়ের দিকে। জয় ঘুরে ওপরে টেবিলে গিয়ে বসে খাবারে হাত রেখে বলে, বুঝলি তরু, তোকে ভালোবাসতে না পারাটা আমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। এমন হইলেও হয়তো আমি তোরে তোর মতো করে ভালোবেসে বিয়ে করে এক জীবন পাড়ি দিতাম। তরু ছটফটিয়ে ওঠে। এসব কথা কেন উঠছে? ওঠার কথা বলে উঠতেছে। আমি কি কোনোদিন চেয়েছি ওইভাবে? আপনি পারেননি, আমিও তো আর বলিনি। এভাবেই তো চলছে বেশ। আমি আপনাকে চরম নির্লজ্জতার সাথে ভালোবাসি। আপনাকে ভালোবাসার সময় আমার আত্মসম্মান থাকে না। এবার আবার জিজ্ঞেস করবেন না যেন কেন ভালোবাসি আপনাকে। আমি কিন্তু বলবো না। জয় হাসে। আমি জিজ্ঞেস করলেই তুই বলবি। জিজ্ঞেস করবেন আপনি? করব? বল, কেন ভালোবাসিস আমায়? তরু মসৃণ হাসে। 3 বোনের পর যখন আমি মায়ের গর্ভে, তখন বাপ ভেবেছিল এবার একটা ছেলে হবে। হলাম আমি। বাপ আমায় মানল না। মায়ের পক্ষে সম্ভব হলো না আমায় মানুষ করা। চলে এলাম খালার কাছে। 4 বেলা খেটেছি, 2 বেলার খেয়ে আশ্রিতার জীবনে মানুষ হয়েছি। হামজা ভাত পড়ালেন টুকটাক। তুলিয়াপার কাছে শুয়ে থেকেছি। আমারও শখ থাকতে পারে, এই কথা কারোর স্মরণে আসেনি। তবে এক নোংরা মানুষের কাছে আমি 2 চুলের ক্লিপ, 1 জোড়া হাতের চুড়ি, চোখের কাজলের স্টিক, চুলে গোজার ফুলের খোপা, ভারত থেকে আনা শাল চাদরখানা, নীল আবরণের শাড়ি, রাস্তার মোড়ের মামার দোকানের ঝালমুড়ি, বাড়ির সামনে দিয়ে যাওয়া চালতার আচার পেয়ে এসেছি কাল ধরে তার হাত থেকে। আমি যখন ছোট ছিলাম এই বাড়িতে এক তেড়া ছেলের বাস ছিল, যার কাজের ঠিক নেই, কথায় কোনো রস নেই। লোকে বলে নিকৃষ্ট লোক সে। সেও বলে আমি নাকি তার থেকে এসব আদায় করে নিয়েছি নিজের যত্ন দিয়ে। অথচ আমি ছোট ছিলাম, যত্ন করা বুঝতাম না। তুলিয়াপা একবার চুল ধরে মারতে এলে সে গিয়ে তুলিয়াপাকে ধাক্কা দিয়ে ফেলে বলল, ছোট মানুষ, ওকে মারবি না আর, নয়তো আমি তোর কান ফাটিয়ে হাসপাতাল করব। এবার বলুন, আমি তাকে যত্নে ভালোবেসেছি নাকি ভালোবাসতে বাধ্য করেছে? তরুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, অথচ কথা আটকাচ্ছে না মেয়েটার। জয় দেখে হাসল। আজ সে এক মহা পাপ করে এসেছে। তার খুব আনন্দ লাগছে। কিসের যেন বিষাদ আনন্দ আন্দোলনে নেমেছে জয়ের মুখে। ধীরে ধীরে তা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে ভেতরে। জয় জিজ্ঞেস করল, আর কোনো কারণ নেই? তরু চোখ মুছে হাসে। আছে তো। মেয়ে মানুষ রহস্যমণ্ডিত, জানেন না? তারা কি থেকে যে কিসে আটকে যায়। কেউ কেউ কোনো পুরুষের গোপন নিঃসঙ্গতায় আটকে যায়, বাপ মাহীন বেপরোয়া জীবনে আটকে যায়, যদিও তার পাপগুলো ক্ষমা করে নয়। আপনি পাপী, জঘন্য পাপী, আর আমি সেই পাপীর নির্লজ্জ প্রেম পিয়াসী। সাহিত্যিক কথাবার্তা না? দুইজনই হো হো করে হেসে ফেলল। তরুর চোখে পানি। জয়ের চোখ জ্বলছে, লাল হয়ে উঠেছে চোখ দুটো। কিন্তু জয় কাঁদতে পারে না, কারণ সে কাঁদতে শেখেনি। কাঁদার ব্যাপারটা কেমন যেন সে জানে না। অনেকক্ষণ দুজন হাসলো মাথা নিচু করে। জয় যখন খাওয়া শেষ করে ঘরে যায়, তখন ফজরের নামাজ শেষ হয়েছে মসজিদগুলোতে। সে গিটারটা নিয়ে বারান্দায় বসে। কুয়াশা যেন মোটা চাদরের মতো প্রকৃতিতে বিছিয়ে আছে। তরু ঘরে গিয়ে শুয়ে পড়ে আস্তে করে কোয়েলের পাশে। তার ওপাশে তুলি ঘুমাচ্ছে। টুংটাং গিটারের শব্দের সাথে ভেসে আসছে জয়ের ভাঙা গলার আওয়াজ। আমিই বা কে, আমার মনটাই বা কে, আজও পারলাম না আমার মন রে চিনিতে। বিপদের সময় দীর্ঘায়িত হয়,
সেদিন সকাল হতে বোধহয় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছিল। অন্তুর বারান্দাতেই আমজাদ সাহেব হড়হড় করে বমি করে ফেললেন। খাওয়া নেই সারাদিন, বমিতে শুধু পিচ্ছিল মিউকাস জাতীয় পদার্থ উঠে আসছিল। বেশ কয়েকবার বমির উপক্রম হলো, 2 বার বমি করলেন। ওনাকে তুলে এনে অন্তুর বিছানায় শুইয়ে দেওয়া হলো। তখন রাত 3:30টার মতো বাজে। উনি চোখে ঝাপসা দেখছিলেন। চোখের সামনের দুনিয়াটা ঘুরছিল চরকির মতো। চোখের শিরায় রক্ত জমে উঠেছিল। চোখের মনি হলদাভাব লালচে হয়ে উঠল। প্রেশারের ওষুধ খাওয়ানোর পরেও রাতের বেকায়দার সময়ে কোনো রকম উন্নতি দেখা গেল না ওনার শরীরে। অন্তিক বেশ কয়েকবার গিয়ে ঘুরেও গাড়ি পেল না। সময়ের সাথে সাথে আমজাদ সাহেবের অবস্থা শোচনীয় হয়ে উঠল। অন্তু এবং বেগম রোকেয়া ওনার হাতে পায়ে মালিশ করে দিলেন। প্রচুর ঘুমাচ্ছিলেন আমজাদ সাহেব। শীতের রাতে ওনার গলা ঘেমে ভিজে উঠেছিল। অন্তু আন্দাজ করল ব্লাড প্রেশার 180/120 পেরিয়ে গেছে। ওষুধ খাওয়ানোর পরেও তা ডাউন করছিল না। সকাল 6টায় যখন ওনাকে হাসপাতালে ভর্তি করা গেল, তখন ওনার ভেতরের সব উপসর্গ প্রকাশ পাচ্ছিল। অন্তুর অন্তরাত্মা কেঁপে উঠল তাতে। আমজাদ সাহেব মাথার ব্যথায় ছোট বাচ্চার মতো ছটফট করছিলেন। চোখে দেখছিলেন না। অন্তুকে একবার রাবেয়া বলে ডেকে উঠলেন। অন্তু অনিয়ন্ত্রিতভাবে ডুকরে উঠল তখন। খানিক বাদে বোঝা গেল ওনার এক পাশ অকেজো হয়ে এসেছে বোধ হয়। নিথর লাগছে ডান পাশটা। ডাক্তার দৌড়ে এসে ওনার ব্লাড প্রেশার মাপলেন। মুখটা ছোট হলো ডাক্তারের। কথা বললেন না। দ্রুত নার্সকে আদেশ করা হলো ওনাকে সিটি স্ক্যান রুমে শিফট করার জন্য। চলে যাবার সময় শুধু এটুকুই বলে গেলেন, রোগীর উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রণে, গড সেভ হিম। অন্তু চুপচাপ বসে রইল বেডের পাশে। এখন বড় ডাক্তার নেই। হাসপাতালের বড় ডাক্তার রাউন্ডে আসবে কমপক্ষে সকাল 10টায়। অন্তু বাচ্চাদের মতো অন্তিককে জিজ্ঞেস করে, ওরা কি বলছে? কি বোঝাতে চাচ্ছে? আব্বুর ব্রেনে স্ট্রোক হয়েছে? কি বলতে চাচ্ছে রে ওরা? অন্তিক জবাব দেয় না। চুপচাপ বসে হাত চেপে ধরে অন্তুর। থরথরিয়ে কাঁপছে অন্তুর দেহ। দুটো চোখ অশান্ত চঞ্চল। কাঁদছে না। আমজাদ সাহেব বলতেন, ব্যথার উপর ব্যথা লাগলে নাকি মানুষ ব্যথাহীন হয়ে পড়ে। আঘাতের উপর আঘাত মানুষের সহনশীলতা বাড়িয়ে দেয়। ডাক্তার জানালেন, রোগীর উচ্চ রক্তচাপ বেড়েছে কোনো জটিল উত্তেজনা বা দুশ্চিন্তার ফলে। আপাতত ওনাকে সাধারণ ওয়ার্ডে রাখা হলো। ডাক্তাররা কি বুঝছেন বললেন না কিছুই। বেড পাওয়া গেল না। মেঝেতে মাদুরের উপর কাঁথা বিছিয়ে শোয়ানো হয়েছিল আমজাদ সাহেবকে। আধা ঘন্টাও হয়নি ঘুমিয়েছে জয়। দরজায় ধুমধাম আওয়াজ। জয় গায়ের কম্বল মাথায় তুলে তার উপর বালিশ তুলে কান ঢাকে। কাঁচের দরজায় যে ধাক্কাধাক্কি চলছে, ভেঙে যেতে পারে আর কিছুক্ষণ এমন চললে। হামজা আবারও কর্কশ্বরে ডেকে উঠল, জয়, এই জানোয়ারের বাচ্চা, উঠবি তুই? হারামজাদা, ওঠ হারামজাদা। মাথা ব্যথায় মাথাটা ক্ষতবিক্ষত হয়ে আসছিল জয়ের। চোখের নিচে দাগ পড়ে গেছে। চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে। হামজা ভেতরে ঢুকে বলল, আরমিনের বাপ হাসপাতালে, যা ওখানে, দ্রুত বের হ। জয় ভ্রু কুচকে হাই তুলে বলল, ওই শালের বাপের আবার কি হইল দুম করে? ডায়রিয়া না কলেরা? দুম করে হয়নি। তোকে ধরে বলি দিলেও গায়ের আগুন নিববে না। যা বলছি সেটা কর। জনগণ জানে গতকাল কি হয়েছিল। এর দায় আমার রেপুটেশনের ওপর এসে পড়লে তোকে জীবিত দাফন করব আমি। জয় বলল, আমার জন্য হয়েছে নাকি? সেদিন পলাশ মারছে, সেজন্যও অসুস্থ হতে পারে। আর আমি ওইখানে যাই কি করব? ওই শালীর মেয়ে এমনি আমারে সহ্য করবার পারে না। কথা বাড়াচ্ছিস কেন? বাথরুমে যা, ফ্রেশ হ। কোনো প্রয়োজন হলে তার ব্যবস্থা করবি। আশেপাশে থাকবি ওদের। যা বুঝলাম শুনে স্ট্রোক হয়েছে হয়তো। পাপ করেছিস, তার মাসুল হিসেবে, অথবা তোর বিয়ে করা বইয়ের খাতিরে যা। জয় বিরক্ত হয়ে ঝাড়ি মারল। আমার ঘুমে মাথা ভেঙে আসতেছে। হামজা নরম হলো। যা, মাঝে মধ্যে স্যাক্রিফাইস করা স্বাস্থ্যের জন্য ভালো, আর রেপুটেশনের জন্যও। ফিরে এসে ঘুম দিবি। ভাই, আমি তোমারে বুঝি না। মাঝে মধ্যে মন চাই মাথার খুলিটা উড়াইয়া দিই। দাঁত খিচে উঠে জয়। আমিও বুঝি না আমাকে, তুইও বোঝার চেষ্টা করিস না। আমি পরে যাব। পাশের এলাকায় রাস্তার কাজের কন্ট্রাক্ট সাইন করা হয়েছে, তা দেখতে যেতে হবে। তুই যা এখন, আমি পরে আসছি। জয় অলসভাবে হেঁটে বিছানা থেকে যেতেই ধমকে উঠে হামজা, আবার গিয়ে বিছানায় শুয়ে পড়লে বিছানাটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেব আমি। জয়কে ধরে ঠেলে নিয়ে বাথরুমে ঢুকিয়ে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে হাতে ধরিয়ে দেয় হামজা। কখন কি হয় ওখানে জানাস আমায়। তোর কাজকর্মে কতদিন ধৈর্য বজায় রাখতে পারবো আমি বুঝতে পারছি না। তবে আশা থাকবে রাজনৈতিক কাজের বাইরে তোর নোংরামি যেন নিয়ন্ত্রণে থাকে। আমি যেমন প্রশ্রয় আর আদর দিয়ে মাথায় তুলতে পেরেছি, পাপ বেশি হয়ে গেলে, একবার ধৈর্যে টান লাগলে এক আছাড়ে তোর রুহুটা বের করে নিতে আমার হাত কাঁপবে না, জানিস তুই। তাই পাপও সেই অবধি করবি, যে অবধি আমার ধৈর্যচ্যুতি না ঘটে। কথাগুলো বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসে হামজা। জয় গলা উঁচিয়ে নির্লজ্জর মতো বলল, আমি কিছু করি নাই বাল।
ভালো মানুষ বলে যে পারে দোষ দিয়ে যায়। তোমার তো খালি অভিযোগ আমার উপর, যাই করি সহ্য হয় না। হামজা বলে, জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলি, এগিয়ে আয়, এদিকে আয় আমার কাছে। গলার আওয়াজ উঁচু হচ্ছে কেন? জয় ব্রাশ মুখের মধ্যে রেখেই এক হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে বলল, জিব্বা ছেড়ার ইচ্ছা হয়েছে তোমার? আমি কেন আগায় আসবো, তুমি আসো। লুঙ্গি ঘেঁষে যাচ্ছিল বাথরুমের ভেজা মেঝেতে, টেনে শক্ত করে বাঁধল সেটা। হাত দিয়ে মুঠো করে লুঙ্গি ধরে দুই ঠ্যাঙের মাঝখানে গুজে আয়নার দিকে তাকায়। দেখতে কালো লাগছে চেহারাটা। আয়নার দিকে তাকিয়ে বলে উঠল, ওহ দয়াল, জান নিবা নাও, দম কেন বাহির হইয়া যায়? চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে। হামজার কণ্ঠ শোনা গেল, দেরি করিস না জয়, তাড়াতাড়ি বের হ। সিটি স্ক্যান রুম থেকে বের করে ওয়ার্ডে আনার পর আমজাদ সাহেবের এক পাশ পুরোপুরি অবশ পাওয়া গেল। ওনাকে 5 কোলে তুলে মাদুরে শোয়ানো হলো। পড়ে রইলেন ওভাবেই, অপলক তাকিয়ে আছে তার চোখ দুটো অন্তর দিকে। জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছিলেন। অন্তর থেকে চোখ ফিরিয়ে রাবেয়ার দিকে তাকালেন। কম্পিত বাম হাতটা এগোতে চাইলে কাঁদতে কাঁদতে তা চেপে ধরেন রাবেয়া। কথা বলতে গিয়ে ঠোঁট বেঁকে আসে আমজাদ সাহেবের। অন্তু ছটফটিয়ে উঠে দাঁড়ায়। এই দৃশ্য দেখতে নেই, অন্তু পারছে না। যেই মানুষটার ভরাট কণ্ঠস্বর ও স্পষ্ট ভাষায় বলা দামি কথা আর ধমক শুনে অন্তু অভ্যস্ত, সেই মানুষের অর্ধাঙ্গ অসুস্থতা দেখা যাচ্ছে না। অন্তুর চোখ বাদ বাঁধতে চায় না, কিন্তু স্বার্থপর আব্বুর জন্য সে কাঁদবে না, যে তাকে এই পরিস্থিতির সামনে এই অবস্থার মধ্যে ফেলে এইভাবে অসুস্থতার ভয় দেখায়। তার জন্য অন্তু কাঁদবে না। রাবেয়া ওনার মুখের কাছে কান এগিয়ে নিলে অস্পষ্ট কণ্ঠে এক পেশি ধরনের স্বরে শোনা যায়, তুমি আমায় ক্ষমা করো রাবেয়া, তোমাকে কিছুই দিতে পারিনি এই জীবনে, আমায় বাঁধিয়ে রেখো না, তুমি মাফ করে দিও, অন্তুকে দেখে রেখো। আরও অনেক কিছুই বলার ছিল, পারলেন না বোধহয়। রাবেয়া ওনার হাতের ওপরে কপাল ঠেকিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। অন্তু বসে আম্মু শিওরে, তুমি কিসের ক্ষমা চাইছ? আম্মু বোকা, আম্মু তোমায় ক্ষমা করতে পারে, আমি অন্তু তোমাকে কোনোদিন ক্ষমা করবো না আম্মু। আচ্ছা, কি ভেবে এসব বলছো তুমি? কিছু হবে না তোমার, এখনো রিপোর্টই আসেনি, চুপচাপ শুয়ে থাকো। পাগলের মতো বলে চলে অন্তু। অন্তিকের চোখে পানি চিকচিক করে ওঠে। আজ কতগুলো বছর সে এই দেবতুল্য মানুষটার সাথে কথা বলেনি। তার সাথে কথা না বলেই আম্মু কোথায় যাচ্ছে? এই কদিনে সুযোগ বা সাহস পায়নি কথা বলার। সেদিন যখন ক্ষমা চাইল, আমজাদ সাহেব চুপচাপ তাকিয়েছিলেন কেবল। অন্তিক পুরুষ মানুষ, পুরুষদের কাঁদতে নেই। চোখ দুটো রক্তলাল হয়ে উঠে অশ্রু জমে। আমজাদ সাহেব হাসার চেষ্টা করলেন বোধহয়, অথচ ঠোঁট বেঁকে গেল। অন্তু সহ্য করতে না পেরে উঠে দৌড়ে বারান্দায় যায়, আবার ফিরে আসে ছুটতে ছুটতে। অন্তিকের ঠোঁট দুটো কাঁপছে, অথচ কিছুই বলতে পারল না ছেলেটা। ছেলেরা বাপের সামনে বোবা প্রাণী, এরা জান দেয় শিকার, এরা জান দেয়া শিকার, তবে মুখ ফুটে বাপের কাছে ক্ষমা বা ভালোবাসা প্রকাশে চরম ব্যর্থ। চোখের ভাষায় আব্বুর কাছে কাঁদল ছেলেটা, ক্ষমা চাইল, কত কথা বলল, সব দুজনের চোখের ভাষায় সীমাবদ্ধ। অভিমান, অভিযোগ, আড়ষ্টতা ও বহুদিনের বাকহীনতা জমে জমে যেই শক্ত দেয়ালটা বাপ ছেলের মাঝে খাড়া হয়েছিল, তা ভাঙে দুজনের নীরব দৃষ্টি বিনিময়ে। অন্তিক বেরিয়ে যায় রাবেয়াকে নিয়ে। অন্তুকে আব্বুর কাছে বসার সুযোগ দেয়। সে অপদার্থ ছেলে, ছেলে হবার যোগ্যই না। অন্তু ছিল আব্বুর একমাত্র অবলম্বন। অন্তু বসে আব্বুর সামনে, কান্না থামানোর উপায় নেই তার আজ। হাতটা চেপে ধরে অঝরে কতক্ষণ কাঁদল অন্তু। আমজাদ সাহেবের চোখ ছলছল করে, তবে পানি গড়ায় না। অন্তু ডেকে ওঠে, আব্বু তুমি কি বোঝাচ্ছ? তুমি আমায় রেখে চলে যাচ্ছ, এটাই বোঝাচ্ছ? তুমি পাষাণ জানতাম, তবে এত পাষাণ তুমি আব্বু? আব্বু আমি কি করে কি করবো একা একা? আব্বু, আব্বু আমি তো একা পা চালাতেও পারি না তোমায় ছাড়া। তুমি আমায় এসব ভয় দেখিও না তো, আমি জানি কিচ্ছু হবে না তোমার। এইসব মিছিমিছি ভয় অন্তু পায় না, বুঝলে? থামে অন্তু, কান্নাটুকু গিলে ফের বলে, তুমি এত তাড়াতাড়ি যেতে পারো না, আমি যেতেই দেবো না তোমাকে। মগের বললুক নাকি, তুমি বললে আর চলে গেলে? আমায় কি মনে হয় তোমার, যেতে দেবো আমায় ফেলে? সে তুমি যাবে ভালো কথা, চলো আমায় নিয়ে চলো। সেদিন যখন তোমার কাছে মরণ চেয়েছি তুমি মারোনি আমায়, অথচ আজ নিজে যাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা আব্বু, পৃথিবীর সব বাপেরাই তোমার মতো কঠোর স্বার্থপর হয়? আজ আমার উত্তর চাই, তুমি চুপ করে থেকো না, তোমার গলার ভারী আওয়াজ শুনতে চাই আমি। বলো যে না, সব বাবা এমন হয় না, শুধু তুমি এমন নিষ্ঠুর, পাষণ্ড, মায়াহীন, কঠিন, স্বার্থপর বাবা। বলো আমি একজন স্বার্থপর বাপকে ভালোবেসেছি। বলো আব্বু, স্বীকার করো। আম্মা কাছে কেন? কি বলেছ তুমি? চলে যাচ্ছ তাই বলেছ? বলো, কথা বলো, কথা বলছো না কেন? টপ টপ করে পানি পড়ে অন্তুর চোখ দিয়ে। মেয়েটা নাক টানে,
আর আব্বুকে ঝাঁকায়। এক একটা করে অভিযোগী প্রশ্ন করে। শোনো আব্বু, আমার একটা কথা রাখো। রাখবে আব্বু, রাখবে? আমি চলো তোমার সাথে যাই। একা একা থাকতে ভালো লাগবে না আমার, বুঝেছ? আমি তোমার সাথে যাব, তুমি না চাইলেও যাব। তোমার তো আমার প্রতি মায়া নেই, তুমি পারবে চলে যেতে আমায় ফেলে, কিন্তু আমি তো থাকতে পারবো না তোমায় ছেড়ে। সকালে ফজরের নামাজের অজুটা তোমার সাথে করি, তখন তোমায় লাগবে আমার। ঘুম থেকে উঠতে দেরি হলে দরজায় এসে ধাক্কাধাক্কি করার জন্য তোমাকে লাগবে আমার। কোথায় পাবো বলো? জবাব দাও। আমাকে নিতে হবে সাথে, আমি যাব তোমার সাথে। একা যেতে দেব না স্বার্থপরের মতো আমায় ফেলে। আমার পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমাকে লাগবে আমার, বুঝতে পারছো তুমি? আমি পরীক্ষা দিতে একা যেতে পারি না, কে নিয়ে যাবে আমায়? বিকেলের চা টোস্ট খাওয়ার সময় পাশের চেয়ারে তুমি না বসলে আমার চলেই না, তখন কোথায় পাবো তোমায়? আমজাদ সাহেব কথা বলছেন না, অন্তু অধৈর্য হয়ে উঠল। ইস রে, কিছুই বলবে না তুমি? শোনো, আমায় এই ব্যবস্থাগুলো করে দাও, তারপরে ভাববো তোমায় যেতে দেওয়া যায় কিনা। ও, আমি একা রাস্তাও পার হতে পারি না, আমায় রাস্তা পার হওয়া শেখাতে হবে না? আমায় রাস্তা পার হওয়া শেখাতে হবে, নয়তো তুমি যেতে পারবে না। এত সহজ নাকি তোমার জন্য অন্তুকে ফেলে চলে যাওয়া? শোনো আব্বু, রাতের খাবারটা তোমার পাশের চেয়ারে বসে খাই আমি, ভুলে যাচ্ছ? তুমি না ডাকলে রাতে খেতে যাই না আমি। পড়তে পড়তে তোমার ধমকানো ডাক কানে না এলে উঠতে মন চায় না আমার, আমার কথা কানেও লাগে না আমার। কে ডাকবে আমায় খেতে, সেই জবাব দাও আগে। বেশি রাত জেগে পড়লে কে আমায় রাতে এসে দেখে যাবে? বিস্কুটের কৌটাটা এগিয়ে দিয়ে ধমক দেবে, দুটো বিস্কিট খেয়ে পানি খেয়ে ফের পড়তে বস। একাধারে পড়লে শরীর খারাপ হবে, মনোযোগ পাবি না। নে খা। একটু হাঁটতে যাবি? চল, বাড়ির সামনে 2 পাক মেরে আসি দুজন। কে বলবে? এই ব্যবস্থা আগে করো তুমি। আমায় কে ডেকে ধমকে বলবে? মশারি টাঙিয়ে দে তো অন্তু, আজ মশা খুব বেশি। তুমি বুঝতে পারছো আমার সমস্যাগুলো? আমার পদে পদে সমস্যা তোমাকে ছাড়া একটা দিনও কাটাতে পারবো না। দেখলে তো কাল তুমি ছিলে না, আর কি হয়ে গেল আমার সাথে? আমজাদ সাহেবের চোখের কোণা বেয়ে কয়েক ফোঁটা জল কানের গোড়া দিয়ে চুইয়ে পড়ল। অন্তু চোখ দুটো মুছে নড়ে চড়ে বসে, নাক টেনে শান্ত স্বরে বলার চেষ্টা করে। আব্বু, বুঝলে আমার বুকের ভেতর খুব যন্ত্রণা হচ্ছে। তোমারও হচ্ছে? হচ্ছে না জানি, কারণ তুমি খুব স্বার্থপর আব্বু, খুব স্বার্থপর। গা কাঁপিয়ে কেঁদে ফেলল অন্তু। তুমি একটাও কথা বলছো না আব্বু। কি করেছি আমি? কিসের অপরাধে এই যন্ত্রণা দিচ্ছ? তুমি বুঝতে পারছো না? আমি সহ্য করতে পারছি না। আব্বু, তুমি জবাব দিচ্ছ না কেন? আমায় কষ্ট দিয়ে কি পাচ্ছ? আমার সহ্য হচ্ছে না তো, আমি সইতে পারছি না। কি করব বলো তো? বুকের মাঝখানটায় আঙুল গেড়ে বলল অন্তু। এইখানটাতে কেমন যেন লাগছে। তুমি বুঝলে ঠিক কথা বলতে, তুমি টের পাচ্ছ না? তুমি খুব কঠোর আব্বু, খুব নিষ্ঠুর। অন্তুর বিলাপে আশপাশের লোকজন থমকে যায়, কারো কারো চোখে ছলছলে পানি নেমেছে। আমজাদ সাহেবের চোখের কোণা বেয়ে এক ফোঁটা পানি সরু হয়ে গড়িয়ে পড়ে। অন্তু তা সযত্নে মুছে দিয়ে বলে, কাঁদছো কেন তুমি? কিছুই তো হয়নি। আচ্ছা, আমি আর কাঁদছি না, তুমিও কাঁদবে না, কেমন? আমজাদ সাহেব নিশ্চুপ। বাচ্চারা যেমন ঘুমন্ত মানুষকে ঝাঁকায়, অন্তুও ওইভাবেই আমজাদ সাহেবকে ঝাঁকালো। আব্বু। অন্তু ঝেড়ে উঠে দাঁড়ায়, চিৎকার করে ডাক্তার ডাকে। নার্স আসে, ডাক্তার আসে। অন্তুকে অন্তিক সরিয়ে নিয়ে যায় টেনে। ধরে রাখা যায় না অন্তুকে, পাগলের মতো লাফালাফি করছে মেয়েটা। অন্তিক শক্ত হাতে টেনে ওকে বারান্দায় নিয়ে যায়। রিপোর্ট হাতে নার্স আসে। মহিলা ডাক্তার তা দেখে চোখ বুলিয়ে বলে ওঠে, হেমোরোজিক স্ট্রোক, অর্থাৎ মস্তিষ্কের ধমনী গাত্র বিদীর্ণ হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে। বিভিন্ন স্থানে রক্ত বেরিয়ে তা জমাট বেঁধে গেছে। রোগী বাঁচানোর সুযোগ এই স্ট্রোক দেয় না। উন্নত চিকিৎসা প্রাপ্তি অবধি যাওয়ার সুযোগ থাকে না এই ক্রিটিক্যাল সিচুয়েশনে। ডাক্তার রিপোর্ট দেখে বেরিয়ে গেলেন চুপচাপ। মেঝের ওপর পড়ে আছে আমজাদ সাহেবের নিথর দেহটা। নাক দিয়ে রক্ত আসছে, কাঁদিয়েও বেরোচ্ছে বোধ হয়। এই লাশ বেশিক্ষণ না রাখার পরামর্শ দিলেন ডাক্তাররা। যেদিক দিয়ে সম্ভব এখন গলগলিয়ে রক্ত বেরিয়ে আসার সম্ভাবনা আছে। অন্তু চুপ করে বসে রইল হাসপাতালের নোংরা মেঝের ওপর। জ্বলন্ত আগুনে ঘি ঢালার পর ঠিক আগুন যেমন ধপ করে নিভে যায়, ওইভাবেই নিভে গেছে অন্তু। এক দৃষ্টিতে চেয়ে আছে অন্তু ওই দূরে পড়ে থাকা লম্বাটে দেহা অবয়বের দিকে। জয় হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে এসে গেটের সামনে দাঁড়ায়। অস্থির লাগছে ভেতরটায়। দ্রুত একটা সিগারেট ধরিয়ে ঠোঁটের ভাঁজে রাখে। অন্তুর কান্না খুব জ্বালাতন করছে। ইচ্ছে করছিল গিয়ে মেয়েটাকে ঠাটিয়ে 2টা চড় মারতে। ওইভাবে আহাজারি করে কাঁদার তো কিছু হয়নি। বাপ কি আর মানুষের মরে না? জাবেদ আমির মরেনি? জয়ের সামনে মরণের প্রক্রিয়া চলেছে ওনার। জয় কি বেঁচে নেই? এত ন্যাকামির কি আছে? বারবার চোখের সামনে অন্তুর কান্না জড়ানো পাগলের বিলাপ ভেসে উঠছে। বিরক্তিতে 2-4টা গালিও বেরিয়ে এলো মুখ দিয়ে। এসব আবেগ বোধ করার মতো বোধশক্তি তার মাঝে নেই। সে স্বাধীন চেতা মানুষ।
আবেগ ভালো মানুষকে খারাপ কাজ করতে বাধ্য করে, উল্টো খারাপ মানুষদের নিজের কাছ থেকে দূরে আনে। জয় ঠোঁট বাঁকিয়ে হাসল। তার খারাপের কোনো চিকিৎসা নেই, কারণ খারাপ হওয়াটা তার রোগ নয়, তার সত্তাগত বৈশিষ্ট্য। আধ খাওয়া সিগারেটটা দূরে ছুঁড়ে মারল। বিকাল 3টায় দুপুর শেষে আমজাদ সাহেবের শেষ গোসল হচ্ছিল। জয় চুপচাপ দাঁড়িয়েছিল ভিটির ওপর। অনেক লোক জড়ো হয়েছে মুর্দা বাড়িতে। তারা কটূক্তি করতে ভুলছে না। গতকালের তাজা ঘটনা, মরলেই চাপা পড়বে কেন? মেয়ের চরিত্রের দোষের ভাগ বাপেরও যায়। বসার ঘরের মেঝেতে খুঁটির সাথে পিঠ ঠেকিয়ে চুপচাপ বসে আছে অন্তু। উঠানের ওপর ত্রিপল টাঙিয়ে ভেতরে তার আব্বুর শেষ গোসল হচ্ছে। সে চুপচাপ বসে দেখছে। কান্না পাচ্ছে না তার। আব্বুর সাথে খুব করে যেতে ইচ্ছা হচ্ছে। অবশ্য সে যাবেই, কেউ ঠেকাতে পারবে না তাকে। জয় তাকিয়ে দেখছিল অন্তুকে। দুটো ছেলে এগিয়ে এলো, সালাম দিল। জয় খেয়াল করল না। দুজন কিছুক্ষণ অপেক্ষা করেও জবাব না পেয়ে ডাকল, জয় ভাই। জয় আনমনার মতো করে বলল, হুঁ। দৃষ্টি তখনও অন্তুর দিকে। রাগ হচ্ছে তার। মনে মনে ঠাস করে অভ্যাসবশত দুটো গালি দিল। মানুষ বাপ মরলে কাঁদে, এই মেয়ে তো সেটাও করছে না। মানে হাগল পাগল বিয়ে করে দিস আমার সাথে? তোর বাপ মরছে, তুই কাঁদবি, চিল্লাই চিল্লাই কাঁদবি। তা না করে এমন বসে থাকার কারণ কি? কখন জানি ফিট খাইয়া পড়া থাকে, কাঁদলে একটু হালকা লাগে। জয়ের ইচ্ছে করছে এগিয়ে গিয়ে ঠাস করে একটা চড় মেরে বলতে, কাঁদ, জোরে জোরে কাঁদ। চুপচাপ বসে আছিস, চাপ বেশি পড়তেছে মাথায়, মূর্ছা যাবি। সেন্স হারানোর আগে কেঁদে হালকা হ। ছেলে দুটো অধৈর্য হয়ে বলেই ফেলল, ভাই একটা সেলফি নিই, ফেসবুকে আপলোড করব। উঠতি বয়সী ছেলেরা রাজনৈতিক নেতাদের সাথে ছবি তুলে ফেসবুকে দিতে পারাটা তাদের কাছে এক বাহাদুরির কাজ। এতে তারা এক ধরনের শক্তি অনুভব করে। জয় ভ্রু কুচকে গম্ভীর হয়ে তাকায়। তাতে উপকারটা কি? ছেলে দুটো চুপসে গেল। না মানে, আচ্ছা সেলফি লাগবে না, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দেবেন ভাই, আমরা অ্যাড হতাম। জয় চোখ বুজে ভারী নিঃশ্বাস ফেলে। মনে মনে বলে, ফেসবুকের মায়েরে গালিটা প্রকাশ্যে দিল না। এরা এক প্রকার সামাজিক শক্তি। জয়ের খুব শক্ত ভক্ত, তা বোঝাই যাচ্ছে। জয় মাথা নাড়ায়। আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই, ওইসব বালছালে পোষায় না আমার। ফেসবুকে কি কাম, কি করে ফেসবুক দিয়া? ছেলে দুটো অবাক হলো, আপনার ফেসবুক অ্যাকাউন্ট নাই? জয় বলল, নাই, পারলে ফোনে একমাত্র কলিং সিস্টেম ছাড়া আর কিছুই রাখতাম না, কিন্তু ফাংশনালভাবে বহুত কিছুই পড়ে আছে, যেসব আমার একটাও কামে লাগে না। যা ভাগ। একে তো ঘুম নেই, তার উপর কিসের যে এক বোঝা চেপে আছে মাথায়। অদ্ভুত এক প্রেশার ফিল হচ্ছে, অস্থির লাগছে সবকিছু। লোকালয় থেকে দূরে যে কোনো এক নির্জন জঙ্গলে অন্ধকারে খানিক্ষণ বসে কয়েক বোতল অ্যালকোহল গিলে আসতে পারলে ভালো লাগতো। বিষাদ ঘিরে আছে বাড়িতে। গোসল করিয়ে এনে আমজাদ সাহেবের লাশ রাখা হলো। আজ মার্জিয়ার দুটো চোখ ভেজা দেখা গেল। মেয়েটা উদ্ভ্রান্তর মতো বসে সেই শ্বশুরের জন্য অসুস্থ শরীরে চোখের পানি ফেলছে, যাকে সে চিরদিন বিরূপ চোখে দেখে এসেছে। শুধু অভিযোগ ছাড়া কিছুই ছিল না ওই মানুষটার ওপর। রাবেয়াকে সামলানো যাচ্ছে না, বারবার দাঁত আটকে যাচ্ছে ওনার। হামজা বসে রইল সোফার ওপরে। তার ছেলেরা মৃতদেহ দাফন কাফনের সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। অন্তু আর অন্তিক মূর্তির মতো বসেছিল দুই ভাই বোন। অন্তু দেখল সেই জায়গাটা যেখানে সেদিন তাকে দাঁড় করিয়ে নষ্টা প্রমাণিত করা হয়েছিল। সেখানেই আব্বুল্লাসের খাটিয়াটা রাখা হয়েছে। মেঝের উপর বসে দেয়ালে হেলান দিয়ে তাকিয়ে থাকলো খাটিয়ার দিকে। তার চোখে মুখে অবিশ্বাস। লোকজন যা ভাবছে তেমন কিছুই না। কি বাজে কথা, তার আব্বু নাকি আর নেই, এও কখনো হয়? লাশ নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। জয় এলো অন্তুর কাছে, হাঁটু গেড়ে সামনে বসে আস্তে করে বলল, আরমিন চলো, এখন তোমার বাপরে নিয়ে যাবে ওরা, চলো। অন্তু নিস্তেজ পায়ে উঠে দাঁড়ালো আস্তে করে। জয় তাকে ছোঁয়ার সাহসটা করল না এই অবস্থায়। অন্তু হেঁটে গিয়ে বসলো খাটিয়ার পাশে মাটির ওপর। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল আব্বুর মুখের দিকে। চেহারাটা উজ্জ্বল হয়েছে, চোখে সুরমা, মেহেদি রাঙা দাড়ি ভেজা, ভুর ভুর করে আতর, গোলাপ জল, কর্পূরের গন্ধ ঢুকছে নাকে। অন্তু ডাকলো, আব্বু, আব্বু, ও আব্বু। আমজাদ সাহেব সাড়া দিলেন না। নিষ্ঠুরভাবে চুপটি মেরে ওভাবেই শুয়ে রইলেন। একটুও বুঝতে চেষ্টা করলেন না অন্তুর ভেতরে কি হচ্ছে। আব্বু, তুমি কি ভয়ানক স্বার্থপর। সকালে প্রতিদিন ডেকে ডেকে তো ঠিকই আমার ঘুমটা ভাঙিয়ে দিতে। আজ এই যে ডাকছি তুমি উঠছো না, ঠিকই আরামে ঘুমাচ্ছ। এটা কি ঠিক আব্বু? জয়ের ভেতরে কি হচ্ছে? আশ্চর্য এক ধরনের ব্যাপার। সে অন্তুর পেছনেই দাঁড়িয়েছিল। তার ভেতরে কি এক অদ্ভুত অনুভূতি চলছে। হনহন করে বেরিয়ে গেল গেট দিয়ে। বাড়ি থেকে একটু দূরে গিয়ে একটা চুরুট ধরালো। ছোট বাচ্চার মতো করে চোয়ালটা খাটিয়ার উপর ঠেকিয়ে উদাস বাচ্চার মতো চেয়ে থাকে অন্তু আব্বুর দিকে। আব্বুর ঠোঁট দুটো হাসছে যেন। লোকে দেখলে আরেকবার মেলাতে পারবে। অন্তুর সুশ্রী নাকটা আমজাদ সাহেবের কাছে পাওয়া। অন্তুর চোখের কোনা বেয়ে নিস্তেজ ঝর্ণার মতো পানিগুলো গড়িয়ে খাটিয়ার উপর পড়ে।
কিন্তু অন্তু স্থির চোখে চেয়ে আছে আব্বুর মুখের দিকে। শেষ দেখা দেখছে সে আব্বুকে। আর কোনোদিন দেখতে পাবে না ওই অভিজাত মুখখানা। আর কোনোদিন গম্ভীর স্বরে অন্তুকে ডেকে পাশে বসাবে না। আর কখনো ধমকে বলবে না, রাতে খেয়ে তারপর ঘুমাবি। অন্তু আস্তে করে ঢলে পড়ে খাটিয়ার উপর থেকে মাটিতে। পড়ে রইল ওইভাবেই। তার জন্য অপেক্ষা করার নয়। লোকজন অন্তুর চেতনাহীনতার মাঝেই অন্তুর আব্বুকে অন্তুর কাছ থেকে চিরতরে সরিয়ে নিয়ে গেল। খাটিয়ার এক প্রান্ত হামজা ধরে, অপর পাশের দুটো অন্তুর চাচাতো ভাইরা। আরেকটা অন্তিকের জন্য খালি। অন্তিক বাথরুমে ঢুকেছে, বের হবার নাম নেই। মুখ বিধ্বস্ত, চোখ লাল ফোলা। টুপি পরতে পরতে বেরিয়ে আসে অন্তিক বাথরুম থেকে। খাটিয়ার এক পাশে হামজা ধরেছে, তাতে কোনো প্রতিক্রিয়া দেখালো না ছেলেটা। আমজাদ সাহেব বলতেন, ছাগল জবাই হবার পর মাংসের সাথে যাই করা হোক, ছাগলের আর যায় আসে না। লোকে বলে আজ মরলে কাল 2 দিন। আমজাদ সাহেবকে ছাড়া মাঝে 2 দিন কেটে গেছে। অন্তুকে স্নায়ুর দুর্বলতা কাটানোর জন্য স্যালাইন দেওয়া হয়েছিল। সে 2 দিন প্রায় অবিরাম অচেতন। এর মাঝে খাওয়া দাওয়া নেই। পাগলামি থামাতে বাধ্য হয়ে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আশ্চর্যজনকভাবে শুধু ওষুধ এবং পানির ওপর 2 দিন কেটে গেছে। চোখ দুটো বসে গেছে, চোখের পাতা ফোলা, ঠোঁটের চামড়া শুকনো, ত্বক ফ্যাকাশে। অন্তুকে দেখে লাগছিল বহুদিন কোন কবরে বাস করে ফের জীবিত হয়ে উঠে এসেছে। অন্তু 2 দিন পর উঠল সন্ধ্যার পর। প্যারালাইজড রোগীর মতো উদ্দীপনাহীন শরীর। চোখ খুলে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকলো। কিছু মনে পড়ছে না। সব মনে পড়ছে, কিন্তু সেসব কেমন যেন জটলা বাঁধা ঝাপসা। কুণ্ডলির মতো মস্তিষ্কে জট পাকিয়ে আছে। স্পষ্ট হতে সময় লাগলো। আচমকা শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠে বমি করে ফেলল অন্তু। বমিতে শুধু পিচ্ছিল সর্দি আর কালচে তরল উঠে আসছিল। পুরো শরীরে একরত্তি জোর নেই উঠে বসার মতো। বমি হওয়ার পর আর কোনো জীবিত মানুষের মতো লাগছিল না অন্তুকে। ঘরের সকলে এক পর্যায়ে আতঙ্কিত হয়ে উঠেছেন অন্তুর নির্জীব অবস্থা দেখে। অন্তিক দৌড়ে গিয়ে ডাক্তার ডেকে আনলো। পালস রেট নেই বললেই চলে, কোনো রকম বিট করছিল। অন্তু চোখের মনি ঘুরিয়ে দেখল ডাক্তারকে। আর নজর ফেরালো না, চেয়ে রইল ডাক্তারের দিকে। ডাক্তার সাহেব একের পর এক প্রশ্ন করছিলেন। কেমন লাগছে তোমার? কোনো রকম ভ্রম দেখছো চোখে? কিছু খেয়েছ? দেখো, তুমি শিক্ষিত মেয়ে। পৃথিবীর চিরন্তন সত্যগুলোর মাঝে মৃত্যু সবচেয়ে উপরে রয়েছে, যেটা অস্বীকার করার উপায় নেই। এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ, এটা বোকামি হচ্ছে। কিছু খেয়ে নাও। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু... ডাক্তার সাহেব থামলেন। অন্তু প্রতিক্রিয়াহীন। কোনো রকমের উদ্দীপনা নেই তার চোখ মুখে। বেশ কিছুক্ষণ ওভাবেই নিশ্চুপ থেকে হঠাৎ বলে উঠল, ডাক্তার কাকা। ডাক্তার বললেন, হ্যাঁ মা। অন্তু বলল, 2 ঘুমের ওষুধ দেবে না মাই? ডাক্তার অন্তুর মুখের সেই কাতরতা দেখে আঁতকে উঠলেন। অপার্থিব কাকুতি, যেন কোনো মৃতের ডাক। না রে মা, আর না। যেই পরিমাণ ঘুমের ইঞ্জেকশন আজ 2 দিনে দিয়েছি, তোর শরীরে দীর্ঘস্থায়ী ক্ষতির জন্য যথেষ্ট। এখন তুমি উঠবে, কিছু খাবে, এরপর আমি কিছু ওষুধ দেব, সেগুলো খাবে। সুস্থ হওয়া লাগবে তোমার, বুঝেছ? অন্তু আচমকায় কি করলো? হুড়মুড়িয়ে উঠে ডাক্তারের পা জড়িয়ে ধরল। ডাক্তার কাকা, দিন না 2 ঘুমের ওষুধ। শুনুন কাকা, আমি চুপচাপ শুয়ে আছি জন্য আপনারা বুঝতে পারছেন না। ওই যে ওই বিছানার ওখানে এসে আব্বুর এখন বসার কথা। আমি অসুস্থ, আব্বু এসে ওইখানে বসে থাকার কথা। বসছে না, দেখেছেন? ডাক্তার কাকা, দিন 2 ঘুমের ওষুধ কাকা। কাকা, আমার উপর একটু দয়া করুন। অন্তুকে ছাড়ানো যাচ্ছিল না। ডাক্তার সাহেব দীর্ঘশ্বাস ফেলে অন্তুর ফুপুকে বললেন, ওকে সামলান, ট্রমা নিতে পারছে না। ওর কেমন চিকিৎসা দিলে কোনো উন্নতি হবে বুঝতে পারছি না। আমজাদ ভাই যা করলেন মেয়েটার সাথে। ডাক্তার বুঝালেন, অন্তু বেশিক্ষণ এই অবস্থায় চেতনা ধরে রাখতে পারবে না। মানসিকভাবে পুরোপুরি ডিস্ট্রয়েড মেয়েটা। অন্তু উঠে বসে পাগলের মতো এদিক ওদিক তাকায় আর শুয়ে পড়ে। শুয়ে ঠিক গলাকাটা মুরগির মতো ছটফট করে। আবার উঠে বসে বুকের মাঝখানে আঙুল চেপে ধরে মালিশ করে বারবার। হা করে শ্বাস নিয়ে আবার মাথার চুল টেনে ধরে। এদিক ওদিক তাকায়, কাউকে খুঁজছে ওর বিকৃত মস্তিষ্ক। চোখের পানিগুলো আটকে আছে, পড়ছে না। দাঁত চেপে বুক চেপে ধরে, আবার নিঃশব্দে ডুকরে ওঠে। মাথা নিচু করে নিঃশব্দে আর্তনাদ করে। মাথা তুলে বলে, ডাক্তার কাকা, আমায় ঘুম পাড়িয়ে দিন। আমায় ঘুম পাড়ানোর ওষুধ দিন। আমায় 2 ঘুমের ওষুধ দিন। আপনার কাছে অনুরোধ করছি কাকা। হাত জোর করে অন্তু। ডাক্তার চেয়ার থেকে নেমে অন্তুর সামনে বসে মাথায় হাত রাখেন। আমজাদ ভাই কি করলেন বুঝতে পারছি না। এই পাগলিকে রেখে খোদা তাকে টান দিলেন কেন? ধৈর্য ধরো তুমি আম্মা। অন্তু অনেকক্ষণ ওই রকমই চামড়া ছিলা পশুর মতো তোড়বে। একসময় ক্লান্ত হয়ে পড়ে। আস্তে করে মেঝে ঘেঁষে গিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে। সামনের দেয়ালে একটা ক্যালেন্ডার ঝুলছে। আজ 29শে নভেম্বর 2014। তার বিয়ে হয়েছে 26শে নভেম্বর 2014। অন্তু অপার্থিব দৃষ্টি মেলে তাকিয়ে রইল দিনপঞ্জিকার দিকে। ডাক্তার সাহেব বিস্মিত চোখে দেখলেন অন্তুকে।
তিনি যা বুঝলেন তা ভয়ানক। অন্তু নিজের একাধিক সত্তার উপর চমৎকার নিয়ন্ত্রণ পেয়ে বসেছে। এমন নয় যে সে যখন সত্তা হারাচ্ছে তখন অন্য সত্তাকে ভুলে যাচ্ছে। মাইন্ড কন্ট্রোল করতে পারছে মেয়েটা। ভয়ানক এক মানসিক রোগ। সে নিজেই নিজের ভয়াবহতা বুঝতে পারছে, আবার ভয়াবহতার ওপর কাবুও রয়েছে। অর্থাৎ তার নিজ নিয়ন্ত্রণ একাধিক মানসিকতার ভেতরে জায়গা পেয়েছে। অন্তু চট করে নিজেকে শান্ত করে তুলেছে। এখন দেখে মনে হচ্ছে কিছু ভাবছে। চুপচাপ হাঁটুতে থুতনি ঠেকিয়ে মেঝের দিকে চেয়ে আছে। হাঁটু সহ পুরো শরীর দুলছে রকিং চেয়ারের মতো। তার ঘুম পাচ্ছে খুব। ঘোর লেগে আসছে। ক্ষুধা লাগেনি, তবে অল্প পানির পিপাসা পেয়েছিল। ডাক্তার চলে গেলেন। ঘর ফাঁকা হয়ে এলো অন্তুর। অন্তু টের পেল আব্বু এসে পাশে বসেছে। অন্তু হেসে জিজ্ঞেস করে, কেমন আছো স্বার্থপর আব্বু? আমজাদ সাহেব মৃদু হাসলেন। আমি ভালো আছি, তোকেও ভালো থাকতে হবে। কিছু খাসনি কেন? মৃদু ধমক দিলেন আমজাদ সাহেব। অন্তু ফুপুকে ডেকে বলে, আমার জন্য খাবার নিয়ে আসুন তো, আর পানি আনবেন বেশি করে, গলা শুকিয়ে আসছে খুব। আব্বুর উদ্দেশ্যে হাসলো। এবার খুশি তো তুমি? আমজাদ সাহেব জবাব দেন না, চুপচাপ বসে থাকেন অন্তুর পাশে। অন্তু গপাগপ খেলো অনেকটা খাবার। বমি হবে বোঝা যাচ্ছে, তবুও খেলো। খেতে খেতে জিজ্ঞেস করলো আব্বুকে, আমি কি পাগল হয়ে গেছি আব্বু? আমজাদ সাহেব মাথা নাড়েন। উহু, তুই কুটিল হয়ে গেছিস, আর এই কুটিলতা তোকে অনেক কিছু দেবে, বুঝলি অন্তু? গন্তব্যে পৌঁছাতে অত স্বাভাবিক আর সরল থাকা নয়, বরং নিগুড়, পাগল আর জটিল হতে হয়। প্রথম কথাটা আব্বুর মতো লাগলো না। আব্বু এরকম কথা বলতো না। অন্তু বলে এমন কথা, তবে শেষের কথাটা আব্বুর হতে পারে। অন্তু খাবারের লোকমা তুলে আব্বুর দিকে তাকায়। আব্বু বসে আছে তার পাশেই দেয়াল ঘেঁষে। অন্তু টের পায় তার আর যন্ত্রণা হচ্ছে না বুকে, একটুও কষ্ট লাগছে না, একদম স্বাভাবিক। সুখী লাগছে নিজেকে। অবশ্য একটু অস্বাভাবিক লাগছে সবটা। চারপাশ মোটেও স্বাভাবিক নয়, অদ্ভুত। লতিফের কেবিন নাম্বার 4। জ্ঞান ফেরার পর সে বিশেষ কোনো কথা বলেনি। আসমাও কিছু জিজ্ঞেস করেনি। কেবল সে মনে মনে তৈরি মাঝারের বিরুদ্ধে একটা বিহিত করতে। রাত 8টার দিকে মাঝারি উচ্চতার এক লোক ঢুকলো কেবিনে। ডান হাতে তার আর্মস্লিং বাঁধানো। ভালো আছেন ভাবি? আমি মাঝার আলমগীর। লতিফ ভাই কেমন আছে এখন? লতিফ কথা বলার চেষ্টা করলো। মাঝার নিজেও খুব সহজ মুখে কথা বলে সবসময়। আসমা সিটিয়ে বসে রইল। এই মাঝার তার স্বামীর এই হাল করেছে। মাঝার একটা চেয়ারে বসে লতিফকে বলল, কি দল করতেন এতদিন? এবার বুঝতে পারছেন কিছু? ওই দুই শুয়োরের বাচ্চা মানুষের বাচ্চাই না। আসমা বুঝতে পারছিল না কিছু। মাঝার ফের বলে, আপনি এই অবস্থায় আমার বহুত কাজে আসতে পারেন। জয়কে ধরার একটা সুবর্ণ সুযোগ আপনার এই অবস্থা। পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে আপনার। পাটোয়ারি বাড়িকে ফোকলা না করা অবধি মরণ নেই আমার। জিন্দা হয়ে ফিরে আসছি একমাত্র ওই বাড়ির 3 ব্যাটারে কবর দেব বলে। আব্বা আসতে চাইছিল, পরে টরে এসে দেখে যাবে। আপনার কোনো খরচাপাতি দরকার? লতিফ মাথা নাড়ল মৃদু। তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন আপনি। আমি একটা কেস ফাইল করে দিই, আর আমার হিসেবে আমি পুলিশ দিয়ে না হয় নিজেই মেটাবো, তবে একটু সময় নেব। চোখের ইশারায় জানতে চাই লতিফ, দেরি কেন? মাঝহার বলে, কিছু হিসেব বাকি আছে, এখনই দুজনকে উড়ানো যাচ্ছে না। মাঝখানে পলাশ ভাই দাঁড়িয়ে আছে। পলাশ ভাই ধৈর্য ধরতে বলেছে। সে কি চাচ্ছে বা কারণ কি বুঝতে পারছি না, কিন্তু কিছু করারও নেই তাদের ওপর দিয়ে। আর হারামজাদা দুটা আরও খানিক সময় পাবে আমার কাছে। অথচ লতিফ ভাই, যতদিন আমি আমার রক্তের বদলা না তুলবো ওদের থেকে, আজরাইলও আমায় মারতে পারবে না। মাঝহার আর কিছুক্ষণ কথা বলে চলে যায়। আসমার মনে হলো মাঝহার ছেলেটা খুব বদমেজাজি আর বোকা, কিন্তু এতক্ষণের কথা সে যা বুঝেছে তার বিশ্বাসই হচ্ছিল না। সংশয় কাটাতে জিজ্ঞেস করলো, তোমায় আসলে কে মেরেছে? ক্লাবের ছাদ থেকে পলাশের শহরের ভেতরের নাইট ক্লাবের বিল্ডিংটা দেখা যায়। রং বেরঙের আলো জ্বলছে বিল্ডিংয়ের গা বেয়ে। হামজা এসে দাঁড়ালো পাশে। কাচের বাড়ি ভর্তি করে বাদাম, পেস্তা, কাজু নিয়ে দাঁড়িয়ে খাচ্ছে জয়। কাজু বাদাম খেলে গা চুলকায়, এলার্জি আছে তার, তবু খাওয়া বাদ দেওয়া যাবে না। এক মুঠো ভরে নিয়ে মুখে পুরল। হামজা এসে দাঁড়ানোর পরেও কোনো কথা বলল না, চোখও ফেরালো না। হামজা নীরবতা ভেঙে বলল, নারীর চোখের পানি অম্লের মতো, তা জারে সাজিয়ে রাখলে ঠিক আছে, তাতে বেশি মনোযোগ দিয়ে কাছে টানলে ক্ষয় হয়ে ঝলসে যাবি। বাহ বাহ, কবি কবি মেজাজ, কবির নেই তো লজ্জা লাজ। আমার কবিতাটা কেমন হলো কও? হামজা হাসলো। কথার লাইন কাটছিস? জয় বলল, তাই নাকি? তাহলে তো বড় দুর্দিন চলে আসছে আমার। হ্যাঁ, আজকাল মেয়ে মানুষের চোখের জলে ডুবে ডুবে মরে যাচ্ছি। মেজাজ খারাপ করা কথা না বলে বাড়ি যাও। হামজা বলল, তাকাতো আমার দিকে। জয় তাকালো, হেসেও ফেলল হো হো করে। জয়ের অট্টহাসির আওয়াজটা খুব অদ্ভুত রে শোনায়। হেসে বলল, কি বোঝাইতে চাচ্ছ? হামজা বলল, ঘায়েল হলে পুরুষ হয় মাতাল আর নারী হয় কুচক্রী। নারীর কুচক্র অম্লের চেয়েও বেশি ক্ষয় সাধক। জয় ঠোঁট বেঁকিয়ে হাসল। জয়কে ক্ষয় করা যায়?
জেনে ভাল লাগলো। এমন ভাবনা ভাবার ক্ষেত্রে অধপতনটা তোমার নাকি আমার? হামজা বলল, যেহেতু আমি সঠিক ভাবছি তাই অধপতনটা তোর। মাছি তাড়ানোর মতো হাত নাড়ায় জয়। হামজা ভাই জিন্দাবাদ। হামজা বলে, জয়, তুই যদি মাটির তৈরি ফুলদানি হোস তো সেই মাটি দিয়েছে জমিন, অর্থাৎ তোর বাপ। কিন্তু সেই মাটি পিটিয়ে হাতের দক্ষতায় সাজিয়েছি কিন্তু আমি তোকে। তোর চেয়ে তোকে ভালো জানা মানুষটা আমি। আমার লেখা বই তুই। দুটো কাজু বাদাম মুখে তুলে নেয় জয়, আওয়াজহীন হাসে। তোমার লেখা বই? তা হোক বা না হোক, শয়তানি কালামের বই আমি, যার প্রতিটা মন্ত্র প্রয়োগ করো নিজের স্বার্থে। হামজা বলল, এ আর পুরনো কথা কি? আমি স্বার্থপর, এ কথা পূর্ব দিকে সূর্য ওঠার মতোই চিরন্তন সত্য। জয় কাজু বাদাম চিবোচ্ছে। খানিক চুপ থেকে হাসে হামজা। মাঝে মধ্যেই অভিযোগ হয় তোর আমার ওপরে, তাই না? জয় বলে, অভিযোগ? ওসব সস্তা লোকদের হয়। আমি হাই-ফাই ভিআইপি মানুষ, ওইসব ছোটলোকি ব্যাপার আমার হয় না। তবে হওয়া উচিত। তুমি ভালোবাসো না আমায়, সব ভণ্ডামি। তবে হয় না কেন জানো? কারণ আমি ভালোবাসার মতো লস প্রজেক্ট টাইপ অনুভূতি আশা রাখি না কারো কাছে। অদ্ভুত এক সম্পর্ক, বর্ণনা করা যায় না তোমার আমার ম্যাচ। না আমি তোমায় ভালোবাসি, না তুমি আমায়। তবুও দূরত্ব সয় না। জটিল কেস, ঠিক বলিনি? হাত ওপরে তুলে আড়মোড়া ভাঙে জয়। হামজা গা ঘেঁষে দাঁড়ায় জয়ের। জয়ের জ্যাকেটের চেন খোলা ছিল, তা লাগিয়ে দিয়ে বলল, ঠান্ডা লাগে না তোর? ধাক্কা মেরে ফেলে দিই ছাদ থেকে। জয় বলল, এক শর্তে ধাক্কা মারার অনুমতি দিতে পারি। হামজা ভ্রু কুঁচকে তাকায়। জয় আবদার করার মতো নাটক করে বলে, আমার জন্য একটা 5 স্টার কবরের ব্যবস্থা করতে হবে। হামজা হেসে ফেলল। এরপর অনেকক্ষণ নীরবতা। হামজা টের পায় জয় অস্থির, অশান্ত। বেশ কিছুক্ষণের নীরবতা ভেঙে বলে, তোর জন্য আমার অনুভূতি শূন্যের মতো জয়। সংখ্যার আগে বসাবি তো ওটা মূল্যহীন লাগবে, যেটাকে তুই আমার প্রশ্রয় বলিস। কিন্তু সংখ্যার পরে বসালে দেখবি সমান্তরাল হারে সংখ্যার মান বাড়ছে। একক থেকে দশক, শতক, হাজার, অযুত। ওটা ভালোবাসা কিনা জানি না, তুই যা ধরে নিবি তাই। জয় কিছু গাল থেকে উগড়ে দেওয়ার মতো হেসে ওঠে। এসব কাব্যিক কথা রাখো, ভালোবাসা আবেগী অনুভূতি। আবেগের সাথে জয়ের কোনো আপোষ নেই। মেয়েলোক চাহিদার সামগ্রী আমার কাছে, নাথিং এলস। জয়ের কথা কানে গেল যেন। আচমকা স্বর বদলে গেল হামজার। তোর চোখে আফসোস দেখার অভ্যেস আমার নেই। পাপ করে এসে সেই পাপের খেয়ালে ডুবে থাকতে দেখার অভ্যেস নেই, তা শেখাইনি আমি। পাপ যেখানে হয়েছে সেখানেই রয়ে গেছে, তুই ফিরে এসেছিস, তার সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে শেখাইনি। জয়, আমি ছাড়া অন্য কিছু তোর অস্থিরতার কারণ হবে, তা আমি সহ্য করতে পারি না। হাতের কাজু বাদাম দুটো হাতে ধরে জয় তাকিয়ে থাকে হামজার দিকে। হামজা বলেই চলেছে, তোকে গড়েছি আমি, খারাপ হোক ভালো হোক একটু একটু করে গড়ে তুলেছি তোকে। সেই তোর ভাঙনের কারণ অন্য কিছু হলে তা বরদাস্ত করতে পারবো না আমি। সৃষ্টিকর্তা মানুষকে জান দেয়, কেড়ে নেওয়ার মালিক সে। তোকে গড়েছি আমি, ভাঙার হলে, আঘাত করার হলে তা শুধু আমিই করব। তোর ওপর আঘাতের অধিকার শুধু আমার, শুধু আমার। বিয়ে দিয়েছি, বউকে ভালোবাসবি, চলবে। কিন্তু আমি ছাড়া কোনো ভাঙন তোর চোখে দেখা গেলে দুনিয়া জ্বালিয়ে দেব আমি, কসম। জয় কাজু বাদাম দুটো গালে পুড়ে গলা জড়িয়ে ধরল হামজার। তুমি তো দেখতেছি মহিলা মানুষের চেয়েও বেশি হিংসুটে। রাশিগত সমস্যা আছে নাকি? কন্যা রাশি? আমার কিচ্ছু হয় নাই, খালি শান্তির অভাব। একটা গান গাই? ওরে শান্তি কেন নাই রে দুনিয়ায়। হামজা বলল, সান্ত্বনা আশা করেছিলি আমার কাছে? জয় বলল, করতেছি না, যা তুমি দেবে না সেটা আশা করব কেন? আরে বাপ, কিছুই হয় নাই আমার। মেয়ে মানুষের মামলা, বোঝই তো। আগুন জ্বলতেছে বুকে, আগুন নেভানো দরকার। হোটেলে যাই চলো, একটা সুখ দরকার। আমি গরম হয়ে আছি খুব, ঠান্ডা হলেই সব ওকে। ও, তোমার তো আমার ঘরে বউ আছে, তুমি কেন যাবা? আমরা বল বিয়াত্তা ব্যাচেলার পাবলিক। হামজা বিরক্ত হয়। মিথ্যা হাসি সবার ঠোঁটে মানায় না, বিশেষ করে তোর ঠোঁটে পাপের হাসি আর নিষ্পাপ হাসি ছাড়া হাসিই মানায় না। হাসিস না, বিরক্ত লাগছে। কিছুক্ষণ আনমনে দাঁড়িয়ে থাক, দুঃখগুলো ক্লান্ত হয়ে গেলে চলে যাবে, আমি আসছি। জয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। সম্পর্কে সবসময় খাঁটি অনুভূতির প্রয়োজন হয় না, সম্পর্কে সততা দরকার, একমাত্র সততা। তার আর হামজার সম্পর্কের বিশেষত্বটাই এটা, দুজনের কাছে দুজনের কোনো কপটতা নেই, যা মনে তাই মুখে। বানোয়াট কিছু দেখানোর চেষ্টা নেই। এখানে দুজনেই অবিচ্ছেদ্য। জয় চেয়ে থাকে অন্ধকার আকাশের দিকে। হামজা খুব হিংসুটে একটা ব্যাপারে। জয়ের কোনো ক্ষতি হামজার ওয়াস্তে হলে ঠিক আছে, কিন্তু অন্য কিছুর জন্য নয়। কারণ হামজা মানে জয়ের দুঃখের অধিকার শুধু তার, সুখের অধিকার যে কারো হতেই পারে। মদের বোতল এনে রাখে হামজা টেবিলের ওপর। অলস ভঙ্গিতে চেয়ারে বসতে বসতে বলে, পাপীদের ধ্বংস কোথায় জানিস? জয় বলে, জানা দরকার। হামজা বলে, এক পাপের পর পরবর্তী পাপের আগে কিছুটা সময় নেওয়া। মানুষের ভেতরে আবার এক বিবেক নামের চুলকানি আছে। পাপ করে কিছুটা সময় দিলে ওই শালা কুরকুর করে ওঠে।
আর সেখান থেকে এক ক্রমশ বর্ধনশীল ছিদ্র হয়, ধ্বংসের ছিদ্র। এজন্য বুদ্ধিমান পাপীরা থেমে থাকে না, একাধারে অবিরত পাপ করেই যায়। বিবেককে কুরকুর করে উঠতে দেওয়ার সময় দেয় না। জয় হাসল। আমি পাপের মাত্রা কমিয়ে এনেছি, তাই তো? বিবেকানন্দ নাচছে ভেতরে। হামজা বলল, বিবেকানন্দ ভালো লোক ছিল, বিবেকের মতোই ভালো। বহুদিন পর তোর নামে জাস্ট একটা প্যাগ মারব। তোর ভাবি কিছু বললে তোর দোষ দিয়ে দেব। ভাবির কি অবস্থা? সে কি ঠিকঠাক হয়েছে? জয় বসে চেয়ারে। হামজা চোখ খিচে এক ঢোক গিলে বলে, মেয়ে মানুষ তৈরির মাটিতে সৃষ্টিকর্তা সামান্য পরিমাণ বিষ মিশিয়ে দেয়, যেটা সাধারণত মায়া হয়ে রয়ে যায় মেয়ে লোকের মাঝে। কিন্তু কোনো আঘাত পেলেই সেই মায়া বিষ হিসেবে প্রকট হয়। এজন্যই ওই জাত থেকে সাবধানের মার নাই। গলা জ্বলছে আজ। জয় বলল, রেকর্ডার অন থাকলে ভাবির জন্য একটা স্পেশাল গিফট তৈরি হতো আজ। হামজা বলল, অন করিসনি কেন? আমার সব কথা জরুরি, সবগুলো বিশ্ব সংবাদ হওয়ার যোগ্য। জয় হো হো করে হেসে ওঠে। তোমার কি চড়ে গেছে? হামজা বলে, আমার চড়েনি, তবে আরেকবার এমন পেট বানানো বাটপানি হাসি হাসলে কানসারার নিচে এমন একটা মারবো তোর চড়ে যাবে। হাসি যখন আসছে না, মাথা ভার লাগছে, মন মতো গিলে ঘুমিয়ে যা, নাটক করছিস কেন? জয় ঠোঁটে আঙুল চাপল। ওকে, চুপ করলাম। হাসি পেলে অনুমতি নিয়ে হাসবো। সরি সরি, হামজা বলে উঠল। কাল রাতে মাঝার গিয়েছিল লতিফের কাছে। আগামীকাল তোকেও একবার সাক্ষাৎ করে আসতে হবে। এরপর তোকে ট্যুরে পাঠাবো কয়েকদিনের। ট্যুর থেকে ফিরে এলে বউ এনে দেব। ঢাকা যাবি? জয় নিঃশব্দে হাসল। জয়ের মতো আজগুবি কথা বলার চেষ্টা করছে হামজা, আর জয় উল্টো চুপচাপ আজ। হামজা গ্লাস শেষ করে নিজস্ব ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে নির্মল হাসল। আমি তোর শিক্ষক নই জয়। শিক্ষকের মনে থাকে ক্ষমা, আর হাতে থাকে দণ্ড। আর আমার মনে তোর জন্য ক্ষমার ভাণ্ডার থাকলেও হাতে কোনোদিনও দণ্ড উঠাইনি, কারণ আমি শিক্ষক নই, তোর কারিগর। আর গড়ে তুলতে শুধু যত্নের প্রয়োজন হয়, প্রশ্রয় দিতে হয়। ভালোবাসা আমার কর্ম নয়। আমি তোকে ভালো টালো বাসি না। জয় বলে, ভালোবাসা লাগবে না, ওইসব আমার পোষায় না। চলো গান ধরি। জয় উদাস চোখে আকাশের দিকে মুখ তুলে গেয়ে ওঠে। 7 দিন পর শুক্রবার বাদ জুম্মা মসজিদে কিছু মিলাদ ও দান সাদকা দোয়া করা হলো। ততদিন অন্তুর চাচা ফুপুরা ছিলেন দিনাজপুরে। শনিবার সকাল সকাল ওনারা তৈরি হলেন ফিরে যাবার জন্য। অন্তিকটা কেমন মৃতপ্রায় হয়ে উঠেছে। 7 দিনে 2-3 বেলা খাবার খেয়েছে, সেটাও উল্লেখযোগ্য হারে সামান্য। মার্জিয়া ধমকে জোরপূর্বক খাইয়েছে। সে চাচাদের জন্য গাড়ি রাখতে গেল বাসস্ট্যান্ড অবধি পৌঁছে দেওয়ার। আফজাল সাহেব অন্তুকে কাছে ডেকে বসালেন। অন্তুর হাড্ডিসার দেহটা পোশাকের নিচে লুকানো যায় না। একটা কালো ওড়না শরীর ও মাথায় জড়িয়ে অল্প একটু জায়গা নিয়ে সোফায় বসে রইল। চাচা বললেন, আজ কয়দিনে তো মেলা পাওনাদারের যাওয়া আসা দেখলাম। বিষয়টা খারাপ লাগছে আমার, বুঝছ? ভাই তো আর নাই। তুমি আর অন্তিক একসময় আসো কুড়িগ্রাম সময় করে। জমি জমা বিক্রির আর দরকার নাই। আর আমার খামার যেমন চলতেছে চলুক। পাওনাদারের টাকা মিটমাট করে দিবনি আমি। ভাইয়ের দেনা শোধ না করে যাব কই? অন্তু সামান্য হাসল। তার প্রয়োজন হবে না কাকা। কেন? এই কথা কেন? অন্তু কথা শেষ করতে চাইছিল পাশ কাটিয়ে। মাথার চাঁদিতে তীক্ষ্ণ এক চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়েছে, তা খুব শীঘ্রই মারাত্মক পর্যায়ে যাবে। সে তাকালো চাচার দিকে। আপনি যা বলছেন তা শুনতে দয়ার মতো লাগছে কাকা। আমার ধারণা আপনি সেটা করতে চাইছেন, যেটা গ্রহণ করতে শেখানো হয়নি আমাকে। কথা বেশি শিখছিস, পাকনা মাইয়া। এক থাপ্পড়ে দাঁত ফালাইয়া দেবো। বেলেহাজ মেয়ে লোক। কাকার সামনে কেমনে কথা বলতে হয় তাও তোর বাপ শিখায়নি? অন্তু আর কথা বলল না, হাতের তালুর দিকে তাকিয়ে রইল মনোযোগ সহকারে। তার নির্লিপ্ততায় ধৈর্যহীন হলেন আফজাল সাহেব। কথা ক, কি চাস? অন্তু বলে উঠল, ওই জমি আপনার কাছ থেকে হাসিল করার পেছনে দৌড়ে ভালো পেরেশানি গেছে আব্বুর। পাওনাদারদের এতদিন যখন ঠেকিয়ে রাখতে পেরেছি, আর কটা দিন সবুর করে নেবে ওরা। আমি ওই জমি হাসিল করে তা বিক্রি করেই পাওনা টাকা মেটাবো। আবার আসবেন কাকা। বাইরে গাড়ি এসেছে বোধহয় আপনাদের। আফজাল সাহেব অপমানে ক্ষিপ্ত হয়ে বললেন, বাপরে কথা, সাহস ভালোই তো তোর। ওই চেংড়ি, আমি না দিলে কেমনে হাসিল করবা জমি? কিছু তো আর নাই, তবুও দেমাক কমে নয়। ভালো বুঝা পাওনা টাকা দিতে চাইলাম, আবার দেমাক দেখাও। আমি দেখুম নে কেমনে করে আমার কাছ থেকে জমি আদায় করো আর পাওনা মিটাও। হ, দেখুম নে আমি। অন্তু মুচকি হাসল। সে আপনি চিন্তা করে চাপ নেবেন না কাকা। বয়স হয়েছে, এই বয়সে উত্তেজিত হওয়া উচিত না। সেসব আমার জিম্মা, ইনশাল্লাহ সামলে নেব। আপনার গাড়ি এসেছে, আবার আসবেন। আল্লাহ হাফেজ। অন্তু বসে থাকে ওভাবেই। বাড়ি ফাঁকা হতেই রাবেয়া কাঁদতে শুরু করলেন। অন্তুর মাথার ব্যথাটা চিটমিটিয়ে উঠল। অন্তু ধমকে উঠল, কান্না থামাও। জোহর নেমেছে চোখে। কান্নার জন্য বিশেষ পরিস্থিতির দরকার হয়। লোকেরা স্বামী মরে না, তারা আজীবন কাঁদে। কাঁদলে আড়ালে কাঁদবে। খেয়ালে রাখবে, কান্নার করুণ সুর যেন আমার কান পর্যন্ত না পৌঁছায়। অসহায়ত্ব ও চোখের পানিকে ঘৃণা করি আমি। অন্তু চেয়ারটার উপর মাথা এলিয়ে দিয়ে চেয়ে থাকে ছাদের দিকে স্থির দৃষ্টিতে।
মার্জিয়া এসে বসে। অন্তু ওইভাবেই জিজ্ঞেস করে, শরীর ভালো আপনার? অন্তু। মার্জিয়ার ক্ষমাপ্রার্থী সুরের ডাকটা অন্তুর কানে পৌঁছাতেই ছাদ থেকে চোখ সরিয়ে সোজা হয়ে বসে, হাত উঁচিয়ে ধরে মার্জিয়ার উদ্দেশ্যে। থেমে যায় মার্জিয়া। অন্তু স্থির নজরে তাকিয়ে বলে, আমি বাংলা সিনেমার মতো মমতাময়ী নায়িকা নই ভাবি। পুরো সিনেমাতে যে যাই করুক সবশেষে মাপ করে বুকে জড়িয়ে নেব, তারপর খালি ভালোবাসা আর প্রেম। আমি ছাড়িও না, ধরিও না। শোনো অন্তু, একটা কথা বলবো ভাবি। হ্যাঁ বলো। অন্তু শূন্যে দৃষ্টি মেলে উদাস স্বরে বলল, যাকে জীবিত অবস্থায় দেখনি, মৃত্যুর পর তাকে দেখে হাই হাই করতে করতে ছুটে যাওয়ার বিষয়টা মানুষের ভেতর থাকা আবেগের সবচেয়ে ময়লা দিকের একটা। মৃতদেহ একটা ঘরের আসবাবপত্রের চেয়েও মূল্যহীন জড়। তা দেখে ফজিলত কি? আব্বু আজও যদিও এই সোফায় এসে বসতো, আপনি এসে দাঁড়াতেন না আব্বুর সামনে। মার্জিয়া কেঁদে ফেলল। অন্তু কপাল চেপে ধরেই বড়ই অনীহার সাথে বলল, আপনি কেন কি করেছেন তার বিচারে যাওয়ার রুচি নেই আমার আপাতত। কিন্তু আমার আব্বু অবহেলিত হবার মতো মানুষ না। কিন্তু আপনি তার একমাত্র ছেলের স্ত্রী হিসেবে একবারও আব্বা বলে ডাকেননি। তার নাতিকে গর্ভে ধরেছেন, সামনে গিয়ে সেই খবরটা দেননি। কিন্তু তিনি খেলনা কিনে এনে আম্মুর আলমারিতে রেখেছে। অন্তু আলগোছে উঠে চলে যেতে যেতে বলল, পরবর্তীতে অন্তত আব্বুকে নিয়ে কোনো শব্দ আপনার মুখে যেন উচ্চারিত না হয়, অন্তত আমার সামনে। পড়াটা হচ্ছিল না। আব্বু এসে বিছানায় বসে অন্তুর খাতাপত্র নেড়ে চেড়ে দেখে বলছেন, না লেখা তো ডাক্তারদের মতো হয়েছে, অথচ হবি উকিল। কাহিনী কি? রাত 12টা বাজছে। অন্তু ছটফটিয়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আব্বু এসে পাশে দাঁড়ায় অন্ধকারের আড়ালে। আগামীকাল সকালে তার পরীক্ষা। আব্বুকে ছাড়া সে প্রথমবার পরীক্ষা দিতে যাবে। অন্তু রুমে এসে ঘুমের ওষুধ খুঁজল, নেই। অন্তিক সরিয়ে নিয়েছে। আবার বারান্দায় গিয়ে দাঁড়ালো। অন্তিক এসে পাশে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ নীরবে কাটার পর অন্তু বলে, তোর বউ বাচ্চার পরিবারে আম্মাকে সামিল করে নে, আর পরিবার চালাতে একটা কাজের ব্যবস্থা কর। টাকা পয়সা যা লাগবে ব্যবস্থা করা যাবে। অন্তিক হাসে, খুব গৃহিণী হয়ে গেছিস? কখনো জিজ্ঞেস করিস না আমাকে কিছুই আমার ব্যাপারে। রুচি নেই রে। ভালোই। আচ্ছা, আমার ব্যবস্থা হলো। আর তোর? তোর কি? আমার কি? আমার বড়লোক ছেলের সাথে বিয়ে হয়েছে, আমি ফিট থাকবো, এ আর কি। অন্তিক চুপ রইল। অন্তু হঠাৎই জিজ্ঞেস করল, পলাশ আজগরের কাছ থেকে কত টাকা নিয়েছিলি তুই? 5 লক্ষ। মার্জিয়া তোকে কত টাকার গহনা দিয়েছিল? 2 লাখের মতো। এছাড়াও কিছু আছে বলছিস না? তুই শুনতে চাচ্ছিস না? হ্যাঁ, চাওয়াটা অপ্রয়োজনীয়। আর হারানোর কিছু নেই। হারানোর থলি ভরপুর। এখন কারণ জানাটা সময়ের অপচয় আর শব্দ দূষণ হবে। শব্দ দূষণ? অন্তু বলল, হ্যাঁ তুই বলবি সেই আওয়াজ আমার কানে যাবে, তার সময় মতো আসেনি, যখন তোর বলার ছিল। অন্তিক বলল, বলার মতো উপযুক্ত সময় ছিল না, তাই অনেক কিছুই হয়ে গেছে। অন্তু বলল, এখনো এমন কিছুই ঘটেনি যে বলার উপযুক্ত সময় এসে গেছে। বাদ, কিছুই হয়নি। অন্তিক বলল, ভুল বুঝতেছিস। অন্তু বলল, আচ্ছা বুঝতে দে। তোকে তো পলাশ আজগর 2 লাখ টাকার গহনার বদলে 5 লাখ টাকা দিল। অন্তু তাচ্ছিলের হাসি হাসে। শিক্ষা মানুষের মূর্খতা দূর করতে পারে হয়তো, তবে বোকাদের তো কোনো চিকিৎসা নেই। মহাজনের কাছে যা বন্ধক রাখা হয় তার মোট মূল্যের ততটুকু তারা হাতে দেয়, যতটুকু বাদ দিয়ে মূল টাকা এবং সুদসহ তাদের হাতে থেকে যায়, যাতে সময় মতো টাকা পরিশোধ না করলেও জিনিসের মূল্য মূল টাকা ও সুদের যোগফলের সমান হয়। সেখানে পলাশের মতো একজন নরকের কীট তোর কাছে 2 লাখ টাকার জিনিস রেখে 5 লাখ টাকা ধরিয়ে দিল। তুই তা নিয়ে ব্যবসা শুরু করলি। সাহস বটে। দুঃসাহস বলা চলে। অন্তিক চুপচাপ দাঁড়িয়ে রইল, জবাব দিল না। অন্তু বলে, জিদ আর পলাশ তোর দোকান খেয়েছে, বাপটাকে খেয়েছে, বোনের ইজ্জত খেয়েছে। আফসোস, অন্তিক তোকে খেয়ে ফেলেনি। পলাশ তোকে ছিঁড়ে খেয়ে ফেলার কথা। পলাশ তোকে ছিঁড়ে খেয়ে ফেললে আবু বেঁচে যেত, আমি বেঁচে থাকতাম, পরিবার বেঁচে যেত। অন্তিক অদ্ভুতভাবে হাসে। তুই নিষ্ঠুর হয়ে গেছিস, আব্বুর চেয়েও বেশি। শনিবার দিবাগত রাত, প্রায় 2:30 বাজছে। লতিফকে ব্যথার ওষুধ খাওয়ানোর ফলে শুয়ে পড়েছিল। আসমা বসে ঝিমোচ্ছে। তার মেয়ে জ্বালাতন করছে, শুতে পারা যাচ্ছে না। পুচকে সন্ধ্যার পর ঘুমিয়ে রাত জাগে। দরজার কেবিনে ধাক্কা পড়ল। বেশ কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগে দরজা খুলতেই হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে দরজা আটকে দিল জয়। আসমার আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে জয় নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে হাসল। লাইট জ্বালান ভাবি, বেশি অন্ধকারে থাকলে চোখ নষ্ট হয়। আর চেঁচাবেন না যেন ভুলেও, তাতে শব্দ দূষণ হয়। মহিলা ভয়ে জুবুথুবু হয়ে বলে, কেন আসছেন? জয় 2 পাশে মাথা নাড়ালো। লাইট জ্বালান। লতিফের ঘুম ভাঙল। ভয়ে শীতের রাতে ঘাম ছুটেছে বেচারার শরীরে। জয় কোমর থেকে পিস্তল বের করে ম্যাগাজিন খুলে বুলেট চেক করতে করতে বলল, শরীর ভালো লতিফ ভাই? লতিফ উঠে বসার চেষ্টা করলো, পারল না। জয় পিস্তল লোড করে তাকালো।
বিশ্বাসঘাতকদের বাঁচিয়ে রাখতে নেই লতিফ ভাই, সব নীতিতেই তাই। তবে বিশেষত রাজনীতিতে বিশ্বাসঘাতকতা শুকনো খড়িতে দাউ দাউ করে জ্বলা আগুনের মতো। আজ আমাদের সাথে গাদ্দারি করেছেন, কাল মাঝারের সাথে করবেন। আপনাকে মেরে ফেলা উচিত। আপনি যে কারোর জন্যই ক্ষতিকর। এখন যেহেতু মাঝারের হয়ে কাজ করছেন, কয়দিন পর আপনার ছবল মাঝারও খাবে। তো আজ শত্রুপক্ষের একটা উপকার করব। সবার ভালোর জন্যই আমি আপনাকে মারব, মাইন্ড করেন না। লতিফ কিছু বলতে চাইছিল, জয় হাত নেড়ে থামায়। শুনেছি ফেরাউন মৃত্যুর দূতকে সামনে দেখে তৌবা করেছিল। আপনাদের আল্লাহ কিন্তু ওর তৌবা কবুল করেন নাই। মৃত্যুকে সামনে রেখে গুনাহ কবুল করলে সেই গুনার ক্ষমা পাওয়া যায় না লতিফ ভাই। লতিফ অবাক হয়। এই জলদ গম্ভীর জয়কে সে কখনো দেখেনি। জয় চঞ্চল, বদমাস, সবসময় তার চোখে মুখে ফুটে ওঠে এক বিদঘুটে রসিকতা ভরা শয়তানি হাসি। তার কথার উচ্চারণ অশুদ্ধ, মূর্খতায় পূর্ণ। আজ জয়কে লাগছে উচ্চশিক্ষিত মৃত্যুদূত। এই জয় বরফ শীতল পিণ্ড। পিস্তল তাক করে ধরল জয়। আসমা এক কোণে দাঁড়িয়ে মেয়েটাকে জাপটে ধরে কাঁদছে। জয় জিজ্ঞেস করল, ছেড়ে দেওয়ার কথা ছাড়া আর কিছু বলতে চান ভাবি? সংক্ষেপে শেষ করুন। জয়ের নিষেধ করা কথাটাই বলে আসমা। ছেড়ে দেন, কেন মারতেছেন? ছেড়ে দেন। জয় সঙ্গে সঙ্গে দাঁত চেপে এক চোখ বুজে ট্রিগার প্রেস করে, ঠিক যেমন কিশোরেরা বন্দুক হাতে পাখি তাক করে রাবার বুলেট ছোড়ে। ভীষণ মজা ফুটে ওঠে মুখে। ক্যাচ করে একটা আওয়াজ বেরোয়। আসমা খিচে চোখ বুজে ফেলে। ছোট্ট মেয়েটা ডুকরে কেঁদে ওঠে। গুলিটা বালিশ ফুঁড়ে ঢুকে যায় লতিফের মাথা থেকে 1 ইঞ্চি ফাঁকে। নিখুঁত নিশানা। লতিফের শ্বাস ছুটছে। জয় বাচ্চা মেয়েটাকে কাছে ডাকে। বাচ্চাটা আসতে চায় না। জয় হাসে। হাসিটা আসমার কাছে ভয়ঙ্কর লাগছে, কিন্তু বাচ্চাটা কেন জানি এগিয়ে যায়। জয় মেয়েটার ঝুঁটিতে হাত রেখে জিজ্ঞেস করে, চলো তুমি বলো, তোমার আব্বুর ওপর গুলি চালাবো না ছেড়ে দেব? তুমি যা বলবে তাই করব, ভেবে চিন্তে বলবে কিন্তু। ছোট বাচ্চা মেয়েটা জিজ্ঞেস করে, গুলি চালালে কি হবে? জয় হাসল। গুলি চালানোর পর তুমি তোমার আব্বুকে 1000 ডাকলেও সে আর উত্তর দেবে না। কিন্তু একটা মজার ঘটনা দেখতে পাবে তুমি। আমার হাতের এই পিস্তল থেকে একটা ছোট্ট বুলেট গিয়ে তোমার আব্বুর ঠিক কপাল বরাবর বিঁধবে। খুব চমৎকার একটা দৃশ্য। আমি ট্রিগার দাবাতেই সাহা করে একটা বুলেট ছুটে চলে যাবে তোমার আব্বুর দিকে। দারুণ মজা লাগবে তোমার দেখতে বিষয়টা। মেয়েটা জয়ের দিকে তাকিয়ে থাকে। দারুণ লাগবে দেখতে? খুব দারুণ লাগবে। কিন্তু আব্বু কথা বলবে না কেন? জয় সোজা হয়ে দাঁড়ালো। বুলেট গিয়ে কপালে লাগার পর আর কথা বলতে ইচ্ছে করে না। তোমার আব্বুরও তাই। শ্বাস নিতে ইচ্ছে করবে না, হাঁটতে ইচ্ছে করবে না, তাকাতে ইচ্ছে করবে না, উঠে বসতেও ইচ্ছে করবে না। চুপচাপ শুধু চোখ বুজে শুয়ে থাকতেই ইচ্ছে করবে, তাই শুয়ে থাকবে। তার মানে আমি চকলেট আনতে বললেও সেটা আনবে না? আমার সাথে খেলবে না আর? না। জয় চোখ নত করে বাচ্চা মেয়েটার দিকে কেমন করে যেন চেয়ে থাকে। মেয়েটার নিষ্পাপ মুখ। জয়ের ভেতরটা বিদ্রোহ করে উঠল। তার কিছু হচ্ছে। কপালের ডান পাশে চিড়চিড় করছে। মেয়েটা বলল, তাহলে গুলি মেলো না। জয় গম্ভীর হয়ে উঠল। মজাদার দৃশ্যটা সেটা দেখতে চাও না? চাই তো। তুমি তোমার কপালে গুলি করো, আমি দেখি। জয় চোখ বুজে দাঁত চেপে ধরে। স্বার্থপর। বাচ্চা মেয়েটাও স্বার্থপর। দৌড়ে লতিফের কাছে যায় মেয়েটা। আব্বু তুমিও দেখবে, ও আমাদের মজা দেখাবে। কি হলো, কই গুলি করো তোমার কপালে? আব্বু আল আমি দেখি। জয় তির্যক চোখে মেয়েটাকে দেখল। ইচ্ছে করছে মাথার উপর তুলে এক আছাড় মারতে। ভ্রুজোড়ার উপরে ফ্রেঞ্চ কাট চুলের এক গোছা পড়ে আছে। তা হাত চালিয়ে ওপরে ঠেলে বলল, চলে যান লতিফ ভাই। শহর নয়, জেলা ছেড়ে। আশেপাশের জেলায় নয়, দূরবর্তী কোনো জেলায় চলে যান বউ বাচ্চা নিয়ে। দেশের শেষ সীমানায় চলে যান। কতক্ষণ এই সিদ্ধান্ত কায়েম থাকবে বুঝতে পারছি না। কসম, দ্বিতীয়বার সাক্ষাৎ হলে আর মিস হবে না টার্গেট। এখন এক হাঁটায় বেরিয়ে যাবেন এখান থেকে। ফের ফিরে আসার ইচ্ছে জাগার আগে আমার নাগাল সীমানার বাইরে চলে যাবেন। আসমার দিকে চেয়ে হাসল জয়। ওনাকে বোঝান, আজ ছেড়ে দিচ্ছি। কিন্তু একটা ভাবনা মাথায় আসতে পারে, বেঁচে গিয়ে সুযোগ যখন পেয়েছি বদলা নিয়ে নিই। মেরে ফেলতে পারতো, সুযোগ পেয়ে আমি বদলা নিয়ে নিই। আসতে পারে লতিফ ভাইয়ের মাথায় এমন কথা, তাই বলতেছি। একটু বোঝান, এমন ভাবার দরকার নাই। বোকামি করে ছাড়ছি না, আসলে বুঝতে পারছি না কেন ছাড়ছি। যতক্ষণে বুঝতে পারবো ততক্ষণে আর ছাড়ার মানসিকতা থাকবে না। তাই এখন আপাতত বুঝতে চাইছি না, কারণ এখন আপাতত ছাড়তেই চাইছি। লতিফকে বলল, লতিফ ভাই, আমার মানুষ মারতে ওয়েপন লাগে না, হাতে প্র্যাকটিস আছে কম বেশি। বংশ পরম্পরায় রক্তদোষ তো। বদলা নিতে আজকের উপহার পাওয়া জীবনটা হারাতে আসবেন না। আমার দেওয়া উপহার কেউ যত্নে না রাখলে খুব রাগ হয় আমার। চলি ভাবি, আর হয়তো দেখা হবে না কোনোদিন। ভালো থাকবেন, মেয়েটাকে ভালো মানুষ করবেন। যেহেতু ওর কাছে বাপ মা দুটোই রইল। বেরিয়ে যায় জয়। বাচ্চা মেয়েটা দৌড়ে আসে খানিকটা পেছনে, তবে দরজার বাইরে যায় না। জয় আড়াল হয়ে যায়। আসমার চোখ ঘোলা হয়ে আছে। উদ্ভ্রান্তের মতো চেয়ে থাকে জয়ের যাওয়ার দিকে। ছেলেটা এলো, কি থেকে কি করলো, কিছু কথা বলে চলে গেল।
অদ্ভুত, অদ্ভুত, ভয়ানক, ভয়ানক, অদ্ভুত। জয়ের নামে 2টো কেস ফাইল করেছে ঝন্টু সাহেব। অনেকগুলো অভিযোগ করতেও ছাড়েননি। সুযোগ পেলে কারো নামে মামলা কম দিতে নেই। এটার একটা কারণ আছে। বাংলাদেশের আইন কখনো কখনো কোনো অপরাধীর 20-25টা অপরাধ ফাইল আলমারিতে ফেলে রেখেও অপরাধীকে সুখে জীবন কাটাতে দেয়। হতে পারে মামলা সখানেক হলে একটু মাঠে নামলো। ঝন্টু সাহেব কাঁচা লোক না। তিনি জয়ের সব রকম বদগুণ ও কর্ম নিয়ে আলাদা আলাদা অভিযোগ মেরে এসেছেন। পুলিশকে বলেছেন, শুনুন অফিসার, জয় জুয়া খেলে, তো একবার একজনের বউ অবধি কেড়ে নিয়েছিল। পুলিশ জিজ্ঞেস করলেন, আপনি কি করে জানলেন? খুব বিপাকে পড়লেন উনি। আমার কাছে খবর থাকে। ও আচ্ছা, তারপর? তারপর আর কি, মানুষের বউ তাসা জিতলে কি হয়, সেও তাই করেছে। কথাটা আংশিক সত্যি, কিন্তু পুরোটা না। জয়ের সব রকমের বদভ্যাস উল্লেখ করা হয়েছে। জয় জুয়া খেলে, নারীবাজির দোষ আছে, মারিজুয়ানা সেবনের অভ্যাস আছে, এমনকি রাজনৈতিক দায়িত্বসমূহ ঠিকঠাকভাবে পালন করে না সে। ভার্সিটির কাজে বিশেষ অ্যাক্টিভিটি নেই তার। সেসব ব্যক্তিগত দোষ জয়ের, কিন্তু আপাতত আসল দোষ হলো সে একজন লোককে মারাত্মক জখম করেছে। এছাড়াও বহু মিথ্যে দোষারোপ করা হয়েছে কেসকে শক্ত করার চেষ্টায়। কিন্তু ভাবার বিষয় হলো তিনি হামজার ব্যাপারে কিছুই বলেননি। হামজা মাঝহারকে মৃত্যুর দুয়ার থেকে ঘুরিয়ে এনেছে, সেটা উল্লেখ করেননি। কথাগুলো জানিয়ে কবির দম ফেলল। হামজা চুপচাপ কিছুক্ষণ বসে থেকে জয়কে ডাকল। জয় ঘুমাচ্ছিল। বসার ঘরে ঢুকতেই হামজা ধমকে উঠল, লুঙ্গি উঁচু করে বাঁধ। ঘর ঝাড়ু দেওয়ার জন্য আর ঝাড়ু কিনবো না, তোর লুঙ্গি যথেষ্ট। এবার লুঙ্গিটা উঁচু করে ঠিক কোমর অবধি তুলে বাঁধল। আর একটু তুললেই ইজ্জতহানি হতে পারত। কবির কপাল চাপড়ালো। তার পিঠে চাপড় মেরে সোফায় বসে তরুকে ডাকলো জয়, আদা মশলা মরিচ পেঁয়াজ রসুন মেরে একটা গরম পানি করে দে। গলায় কুড়কুড়ানি উঠতেছে। তরু কটমট করতে করতে এসে বলল, একটুখানি হলুদ, ধনিয়া গুঁড়ো, সয়াবিন তেল, জিরেও দিই। জয় বলল, যদি গলা ব্যথা সারতে কার্যকর হয় তাহলে আলবো দিবি, সাথে একটু মালও মেশাতে পারিস, অত্যন্ত সুন্দর একটা ড্রিঙ্কস তৈরি হবে। হামজা গম্ভীর মুখে কর্কশ স্বরে বলল, লতিফকে রেহাই দিতে পাঠাইছিলাম তোকে। রেহাই? ছি, অপবাদ দিচ্ছ। জয় বাংলা নামে শপথ করে বলতেছি, আমার তোমার পেছন বাঁচাইছি আমি। হামজা শীতল চোখে তাকিয়ে রইল। জয় বলল, সামনে ইলেকশন, মাঝহার আর ওর আপন বাপ আমার নামে অলরেডি মামলা করছে। পলাশের সাথে পুন্দাপুন্দি চলতেছে। ভার্সিটির হলে সিন নিয়ে ঘূর্ণিঝড় হচ্ছে। এই বাসগুলাই তো তুমি আমি সহ পুরো পার্টি মিলে পেছন পেতে দিয়েও নিতে পারতেছি না। তাই এইসবের মাঝে যদি লতিফের ইন্নানিল্লাহ হয়, আর একটা বাস বাড়ানোর কি খুব দরকার? হামজা শব্দহীন হাসল। তুই শুধু এই কারণেই ছাড়ছিস ওকে? জয় কথা বলল না। হামজা বলল, লতিফকে যেন কোনোভাবে খুঁজে পাওয়া না যায়, তবেই শুধু গুম হওয়ার সাসপেকশনটা শুধু মাঝহার আর ওর বাপের উপর থাকবে। জয় উঠে যায়। সদর ঘরে 2টো মহিলা এসেছে হামজার কাছে জন্ম নিবন্ধনের কাগজ সাইন করতে। এটা কাউন্সিলরের কাজ, অথচ এখানে কেন এসেছে বুঝতে পারল না। মশলার ঝাঁঝ রিমির সহ্য হয় না, কাশি উঠে যায়। মুখে শাড়ির আঁচল চেপে মশলা কষাচ্ছে। শাহানা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। কাজের মহিলাগুলোর হাতে রান্না খাওয়ার অভ্যাস নেই এই বাড়ির পুরুষদের। তরু পানির পাত্র চুলায় বসিয়ে গরম মশলা বের করলো। খুব তাড়ায় আছে সে। 2টো লবঙ্গ, এলাচি, 2 টুকরো আদা, 1 চিমটি লবণ দিল পানিতে। দারুচিনি দেবে কিনা তা ভাবার বিষয়। এত তাড়াহুড়ো করে পানি গরম করছো কার জন্য? তরু বলল, জয় গলা ব্যথায় পাগল হয়ে যাচ্ছে। রিমি কুটিল হাসল। পাগল হচ্ছে নাকি তোমায় বানাচ্ছে? কি বলো, কিছুই বুঝলাম না ভাবি। এজন্যই তোমার এই দুর্দশা। তরু বলল, কি দশা? রিমি বলল, বললে কুটনামি হবে, নিজে দেখলে ভালোভাবে অনুভব করতে পারবে। তরু বলল, ওরে বাবা, ধাঁধা বানাচ্ছ কেন? বলো না কি হয়েছে আবার? আবার কি করেছে সে? রিমি বলল, তোমার এই আহ্লাদের কতটুকু মর্যাদা আছে তোমার পরাণ প্রিয় জয়ামের কাছে? তরু দুপাশে মাথা নেড়ে মুচকি হাসল। তোমার যে কেন এত শত্রুতা ওর সাথে? অবশ্য আমার ভালোই লাগে তোমাদের এই ফাইট। রিমি বলল, আমার খুব খারাপ লাগে তরু তোমার জন্য। চোখ থাকতে অন্ধ, মাথার দরজা বন্ধ, এমন লোকেরা খুব ভালোভাবে ঠকে যায় বুঝলে। তরু বলল, ধুর, যা বলবে তাড়াতাড়ি বলো, আমার কিন্তু পানি গরম শেষের দিকে। রিমি বলল, কোন আশায় করছো এসব? তরু বিরক্ত হলো একটু, কিন্তু চেপে বলল, আরে কি করছি, খুলে বলো না। রিমি বলল, আগে বলো, এই যে জয়ামিরের পেছনে নিজেকে লুটিয়ে দিচ্ছ, কোন আশায়, কি ভেবে? মুখটা ছোট হয়ে গেল তরুর, কথা বলতে পারল না। চোখ দুটো এক মুহূর্তে ঝাপসা হয়ে এলো। জবাব দাও, কেন এসব করছো? তরু ছলছলে চোখে রিমির কঠিন মুখের দিকে চেয়ে বলল, এভাবে বলছো কেন ভাবি? আমার কিছুই চাওয়ার নেই ওর কাছে। মায়া ভাবি, খুব মায়া লাগে। ওর তো কেউ নেই, আমি ছাড়া কে দেখবে ওকে? রিমির মুখে আচমকা মলিন হাসি নেমে এলো। স্নেহ ভরে তরুর দিকে চেয়ে বলল, গর্ধব মেয়ে লোক। এটাই বোঝাইতে চাচ্ছি, ওর অনেকেই আছে, তোমার কেউ নেই পাগলি মেয়ে, ওর তুমি ছাড়াও লোক আছে।
তরু বিভ্রান্ত হয়ে বলল, কে আছে? না ভাবি, যেদিন থেকে ওকে পেয়েছি আমি ছাড়া ওর কেউ নেই। রিমি বলল, রাগাবে না আমায়, আমি যা জানি তুমি তা জানো না। শুধু ভাবছি কথাটা বলে ফেললে সহ্য করতে পারবে কিনা, সাহস হচ্ছে না আমার। শুধু বলছি তুমি ওই নিমুখ হারামের ফরমাইশ খাটবে না, তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। তরু অবিশ্বাসে বোবা হয়ে গেল, চোখটা এবার ভরে এলো। আস্তে করে ডাকলো, ভাবি। রিমি চোখ ফিরিয়ে নিল। সে কঠিন হবার চেষ্টা করে বোধহয় পারছে না। তরু রিমির আচরণে আহত হয়ে চেপে ধরল। কি হয়েছে ভাবি? তোমার কসম লাগে, খুলে বলো। আমার উপর রাগটাক ঝাড়ো, কিন্তু তো কখনো এমনভাবে কথা বলো না আমার সাথে। রিমি বলল, আগে ভাবতাম দেরিতেই হোক, তবে জয় তোমাকে এড়াতে পারবে না। অথচ মনেই ছিল না এই বাড়ির ছেলেরা শয়তানকেও শয়তানি শেখায়। তরু ভ্রু কোচকালো। আগে যা ভাবতে এখন তা ভাবতে দোষ কি? রিমি কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেলল। তা জানলে তো আর এইভাবে ফরমাইশ খাটতে দৌড়ে আসতে না। সত্যি বলতে আমার তোমাকে কথাটা জানাতে খুব কষ্ট হচ্ছে মেয়ে, কিন্তু তুমিও ওই নিমুখ হারামটার জন্য এতটা উতলা হয়ে ওর গোলামি খাটবে এটা আমি দেখতে পারবো না। তরু কথা বলল না, তার বড় অস্থির লাগছে। রিমি বলল, তোমার আশিক জয়ামির বিবাহ সারি আছেন তরুনিধি খাতুন। চমকে গিয়ে নিজেকে বোকা প্রমাণিত করো না তরু। বরাবর জয়ের ওপর তোমার পাগলামিতে আমার তোমার ওপর শুধু মায়াই হয়েছে। আমি জানতাম শীতের মৌসুমে গাছের ঝরা পাতার মতোই ঝরে পড়তে হবে তোমাকে একদিন। সেই দিন এলো শেষমেশ। শেষের দিকে উদাসীন হয়ে পড়ল রিমি। তোমার হামজা ভাইকে আমিও ভালোবেসেছিলাম তরু, তার বদলে সে শুধুই নিজের রূপ দেখিয়ে আমাকে খান খান করে ফেলেছে। ক্ষমতালোভী নোংরা এক একটা রাজনীতিবিদকে ভালোবেসেছি আমি এই জীবনে। আব্বু, কাকা, মাঝার ভাই, অবশেষে এই লোকটা। আমি সব বুঝি জানো, তবুও এদের মায়া কাটাতে পারি না। তরু এই জগৎ ত্যাগ করেছে জানো। সে চমকে গেছে কিনা বোঝা গেল না, তবে অসাড় হয়ে দাঁড়িয়ে রইল চুলার পাশে। জয়ামির মিথ্যা বলে না। সেদিন সে বলেছিল সে সেদিন তরুকে খুন করে এসেছে। জিজ্ঞেস করলে বিয়ের কথাটা স্বীকার করত, কিন্তু তরু জিজ্ঞেস করেনি। জয় নিজের বিরুদ্ধে যে কোনো ধরনের জঘন্য মিথ্যাকে নির্বিঘ্নে স্বীকার করতে জোর রাখে। আর এ তো সত্য। জয়ের ডাক শোনা গেল, তরু মরে গেছিস? গরম পানি দিয়ে যা, গলা আটকে যাচ্ছে একদম। বের হব আমি, তাড়াতাড়ি আয় বাল। শার্টটাও আয়রন করে রাখিসনি, আমি এখন কি পরে বের হব? তরুকে তবুও চুপচাপ চুলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে রিমি বলল, এই বাড়ির কোনো বেটা ছেলেই মানুষ না, সবগুলো এক একটা রক্তখোর জানোয়ার। প্রমাণ না পাওয়া অব্দি বিশ্বাস না করলেও চলবে। এ কথা খুব তেতো শোনায় আমার মুখে, তাই না? সত্যি কথা তো, এজন্যই। আজ রবিবার, রবি মানে সূর্য, তাই সূর্যটাও নিজের সবটুকু তাপ ছেড়ে টকবক করে উদিত হয়েছে আজ। সকাল 10:30টার দিকে মুস্তাকিন এসেছে। বসে আছে, অন্তু বই খাতা গুছিয়ে রেখে। বসার ঘরে যাবার আগে অভ্যাসবশত মাথায় ওড়না তুলে গিয়ে বসে। বেশ্যার মাথায় ওড়নার পর্দা, হাস্যকরিত। মুস্তাকিন মাথা নত করে বসে আছে, তার অভিব্যক্তিটা অব্যক্ত। কেমন আছেন মুস্তাকিন সাহেব? অন্তুর আওয়াজে নীরস মুখে তাকায় মুস্তাকিন। ঢাকাতে ছিলাম, কিছু জানতাম না কি থেকে কি হয়ে গেল এই কয়দিনের ব্যবধানে। অন্তু হাসার চেষ্টা করল। কোনো একদিনের ব্যবধানেই দেখবেন এই পৃথিবীতে কিয়ামত ঘনিয়ে এসেছে। যা ঘটবে তার আভাস খুব কমই পাওয়া যায় মুস্তাকিন সাহেব। কি ব্যাপার, তাকাচ্ছেন না কেন আপনি? ইচ্ছে করছে না। কেন বুঝতে পারছি না। আমার এতক্ষণেও বিশ্বাস হচ্ছিল না। এসবে আপনার কথার ধরনে বিশ্বাস করার তাগিদ টের পাচ্ছি। কি থেকে কি হয়েছে? মুস্তাকিনের দিকে চেয়ে অন্তু মলিন হাসল। সেদিন আব্বুদের কোথায় নামিয়ে দিয়েছিলেন? সেদিন স্যারের নিষেধ না মেনে আমি ওনাদের সাথে আসলে এসব কিছুই। অন্তু কথা কেড়ে নিয়ে বলল, কিছুই বদলাতো না, কিছুই করার ছিল না ওখানে। রটনা রটে যাওয়া আর বাঁধ ফুরিয়ে পানির স্রোত মুক্ত হয়ে যাওয়া একই। সেই পানিকে ফেরানো যায় না, রটনা মুছে ফেলা যায় না। ছাড়ুন সে কথা। মুস্তাকিন বেশ কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে। নিজেকে সামলে চোখ ফিরিয়ে বলল, কেউ অন্তত অসম্মান করার সাহস পেত না আমার সামনে আপনাকে। আর লোকে কি বলল তাতে প্রভাবিত হবেন কেন আপনি? লোকের কথায় আসে যায় না? অন্তু আলতো হাসল, উদাসীন হাসি। খুব আসে যায় মুস্তাকিন সাহেব। আত্মসম্মান অব্দি ঠিক আছে, কিন্তু যখন সম্মানের প্রশ্ন ওঠে তখন লোকে আপনাকে সম্মান দিলেই সেটা কেবল সম্মান হয়। সম্মানের বিষয়টা হলো আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। মুস্তাকিন বলল, কিন্তু যদি লোকে বড়কে ছোট বলে? অন্তু বলল, সেটাও ভুল নয়, তাদের দৃষ্টিকোণ থেকে তো তা ঠিক। তাদের শেখানো হয়েছে বিধায় তারা ছোট দেখছে, নয়তো এত ছোট করে দেখার সুযোগ ছিল কোথায় তাদের? মুস্তাকিন আস্তে করে মাথাটা নত করল, কিছু ভাবল। সোফার হাতলে হাত এলিয়ে মাথা নিচু করে বসে রইল। হাতের ঘড়িটা জলজল করছে। আজ অব্দি মুস্তাকিনকে কখনো পুলিশ ইউনিফর্মে দেখেনি অন্তু। প্রতিবার এমন ফর্মাল গেটআপেই দেখেছে সে। মুস্তাকিন বলে উঠল, পরীক্ষা চলছে না আপনাদের? আজ নেই? আজ শেষ হবে, দুপুর 2টোয় পরীক্ষা আছে।
একটু থেমে জিজ্ঞেস করলো, আপনার তদন্ত কত দূর? কোনটা নিয়ে এগোচ্ছেন? অন্তু কাটাতে চাইছে। মুস্তাকিন টের পেল নতুন কিছু হাতে এসেছে। নিস্তেজ লাগছিল মুস্তাকিনের স্বর। তাকাচ্ছিল না অন্তুর দিকে। নিজের বাঁ হাতের তর্জনীতে থাকা গাড়ির চাবিটার দিকে চেয়ে থাকে। নতুন কিছু? পুরনোগুলো অমীমাংসিত রেখে নতুন কেন? মুস্তাকিন বলল, পুরনো কোনটার কথা বলছেন? অন্তু গম্ভীর চোখে মুস্তাকিনকে পরখ করে চোখ নামালো। আখির রেপ অ্যান্ড মার্ডার মিস্ট্রি, ওর মেজ ভাই সোহানের খুনের রহস্য। বড় ভাই সোহেলের লাশ পাওয়া গেছে ওই বাড়িতে যেখানে সালমা খালারা থাকতেন, কিন্তু এখনও তারা নিখোঁজ। চাঁদনি ভাবি সালমা খালা গেছেই বা কোথায় হুট করে? সেখানে বড় ছেলের লাশ পাওয়া গেল। এগুলো কি পছন্দ হয়নি আপনার কেস হিসেবে? মুস্তাকিন একটু চুপ থেকে শান্তভাবে মাথা নাড়ালো। সব মাথায় আছে, তবে যেটা নেই সেটা হলো তদন্তের উপাদান, ক্লু। ক্রাইমগুলো শুধু হয়েছে, তবে সেগুলোর বিশেষ কোনো সূত্র নেই যা ধরে আপনি অপরাধী অবধি এগোবেন। আখির কেসটা বন্ধ হয়ে গেছে ফরেন্সিক রিপোর্ট পাওয়ার সাথে সাথেই, কারণ সেখানে কোনো সাসপেক্টের বিরুদ্ধে কোনো রকম ক্লু ছিল না। সোহানের মৃত্যুর ব্যাপারটা সবার জানা, আর সেদিন সোহেল মরল, ওটারও কোনো সূত্র নেই, শুধু ওই রক্তপূজার মেলাটোনিন হরমোন স্যাম্পল ছাড়া। অন্তু ভ্রু জড়ালো। মেলাটোনিন হরমোন? সে যেটাকে নোংরা জিনিস ভেবে ভুল করেছিল। এখনও তার সন্দেহ আছে বিষয়টা নিয়ে। ভার্সিটির এক মেয়ে বলেছিল সোহানের মৃত্যুর ব্যাপারে সেটা ঝাপসা। আপনারা আখির লাশ পাঠিয়েছিলেন। আপনাদের জানার কথা চাঁদনিরা কোথায় আছে, কোথায় পাঠিয়েছিলেন লাশ? আমি পাঠাইনি, ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছিল। ওদের থেকে তথ্য জোগাড় করতে পারবেন না? পারলে দেব আপনাকে, কিন্তু আপনার এসব জেনে কি হবে? কি প্রয়োজন? হাসলো মুস্তাকিন। ও তো হাসার চেষ্টা করলো, কিছু বলল না। কালেক্ট করে জানাবো আপনাকে। উকিল হতে এখনো বছর কয়েক বাকি। এখনই এত খাটাখাটনি করবেন না, এনার্জি বাঁচিয়ে রাখুন, নয়তো বিতৃষ্ণা ধরে যাবে নিজের পেশার প্রতি। ও তো কিছুক্ষণ নির্বিকার, পরে জিজ্ঞেস করলো, সোহানের ব্যাপারটা কি? কিছুক্ষণ নীরবতা, পরে চোখ তুলে তাকিয়ে দম ফেলে বলল, যদি বলি সোহানকে জয় আমির মেরেছে, বিশ্বাস করবেন? অন্তু ভ্রু কুচকালো সামান্য। অসম্ভব কিছু নয়, অবিশ্বাস করার মতো ব্যাপার দুনিয়াতে খুব কম। কেন মেরেছে জয় আমির সোহানকে? মুস্তাকিন বলল, রাজনৈতিক মামলা। সোহান মাঝারের পার্টির লোক ছিল। তখন হামজা সবে ঝন্টু সাহেবের ভাতিজিকে বিয়ে করেছে, হুমায়ুন পাটোয়ারি কাউন্সিলর। জয় ছাত্রনেতা হয়ে উঠেছে। হামজা পুরোদমে দাপিয়ে বেড়াচ্ছিল রাজনীতিতে, কিন্তু এতে ঝন্টু, মাজহার বা হামজার শ্বশুর কোনো মতে সুবিধা করতে পারেনি হামজার ক্ষমতার ওপর। একটা ভাঙন, এরপর কিছু একটা ঝামেলা হয়েছিল মাজহারের সাথে, যা এখনো চলছে। সেই জের ধরেই জয় সোহানকে অমানসিক মার মেরেছিল। এরপর ছেলেটার ক্যান্সার হলো, আর ওর চিকিৎসার জন্যই সালমা খালা জমি বিক্রি করেছিল। অন্তু বিশেষ আগ্রহ পেল না। কিছু কথা নতুন অবশ্য, তবে শেষের কথাগুলো তানিয়ার কাছে শুরুতেই শুনেছিল। কোনো চমকপ্রদ কাহিনী লাগলো না, কিন্তু চাঁদনির ওই কথাটা খুব ধাক্কাধাক্কি করছিল ভেতরে। সাবধান না হয়ে একটাকে হারিয়েছি। চাঁদনির সব কথাই ভারী, তবে এটা যেন মেয়েটা খুব উদাসীনতা আর রহস্য ভরে বলেছিল। মুস্তাকিনের বর্ণনা সদৃশ্য আনতে পারল না তার সাথে। বেশ কিছুক্ষণ চুপ থেকে অন্তু প্রসঙ্গ বদলায়। আপনার বাবা মা কোথায় থাকেন? স্কুলে আমি আপনাদের খুব কমই দেখেছি, তেমন দেখা হয়নি, আর ওনাদের ব্যাপারে কিছুই জানি না। মুস্তাকিন বলল, আম্মা দিনাজপুরেই, তবে পাশের গ্রামে থাকেন। বাবা ঢাকায়। আচ্ছা, ওনারা একত্রে থাকেন না কেন? আর ভাই বোন? আপনাদের পারিবারিক ব্যাপারটা বুঝলাম না। পরে বলবো কোনোদিন। মুস্তাকিন হাসলো সামান্য। দরজায় করাঘাত পড়ল। অন্তু আটকে উঠল অজান্তেই। এই করাঘাত তাকে আতঙ্কিত করে তুলল। মস্তিষ্কের স্মৃতিতে দরজার করাঘাতের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা সংরক্ষিত হয়ে আছে। দরজা খুলতেই জয় প্যাচপ্যাচে হাসল। হোয়াটসঅ্যাপ ঘরোয়ালি? সানগ্লাসটা শার্টের নিচ প্রান্ত দিয়ে মুছে মুঠো করে ধরে তবেই তাকালো অন্তুর দিকে। তবুও যতক্ষণ মাথা নিচু করে ছিল বোঝা যাচ্ছিল জয়ের ঠোঁট এবং সাথে ধূর্ত চোখ দুটো হাসছে। কথা শেষ হতেই বাতির সলতে কমানোতে ক্রমশ আগুনের বহর ছোট হওয়ার মতোই জয়ের হাসিটা নিবল। কণ্ঠ চেপে জিজ্ঞেস করলো, ও এখানে কি করতেছে? অন্তু জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না। জয় ফিসফিস করে বলল, আমার অনুমতি আর ইচ্ছে ছাড়া তুমি পরপুরুষের সাথে সাক্ষাতে যাবে? এটা কি ঠিক? নো, দিস ইজ নট ফেয়ার ঘরওয়ালি। খুব রাগ হচ্ছে ব্যাপারটাতে। অন্তু এবার মুচকি হেসে বলল, আপনার রাগ হওয়ার কারণ হওয়ার জন্য আমি খুব দুঃখিত জয় আমির, কিন্তু পরপুরুষ ঘরে ঢোকানোটাই কি আমার বৈশিষ্ট্য নয়? অন্তুর এই দুঃসাহস আর অধ্যাত্ম জয়ের ভেতরের রক্ত টকবগিয়ে ফুটিয়ে তুলল। জয় দাঁত চেপে ধরে চোখ বুজে বকে উঠল, শালির মেয়ে।